কাগজে Oh. Oh. এটা কি এখন সফটওয়্যার নামটা হলো WEK। আচ্ছা কয়েকজনে পারো যারা কানেক্টেড হয়তো অনেকে শুনতে পাচ্ছ না বা কিছু এরকম ঘটনা করতে পারে। আচ্ছা তোমাদের অনেকেরই দেখা যাচ্ছে এটা কি তোমরা ইচ্ছা করেই করে রাখছো না? তাহলে স্যার যে আশেপাশের জি স্যার নয়েজে ক্লাস করানো অনেক সমস্যা হয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে তো? জি স্যার লাউড এন্ড ক্লিয়ার আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা ওকে, সুন্দর ক্লাস হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শুনতে পেলেই হলো। আচ্ছা এখন আমরা যেটা যেটা আমরা করতেছি এক্সপেরিমেন্ট স্টেপস, মানে স্টেপস গুলো, তারপর হচ্ছে তোমার ডিসকাশন। আচ্ছা ডিসকাশনের আগে আমরা একটা পয়েন্ট লিখতে পারি, পারফরম্যান্স অ্যানালাইসিস। ঠিক আছে, পারফরম্যান্স অ্যানালাইসিস, অ্যানালাইসিস এটা। তারপরে আমাদের লাস্ট স্টেপ 8 নম্বর স্টেপ হচ্ছে ডিসকাশন আর কনক্লুশন, চাইলে ডিসকাশন, ডিসকাশন। ঠিক আছে, এই তাহলে আমাদের কয়টা স্টেপ হলো? 8টা। 8টা স্টেপে আমরা যেটা করতেছি, তাহলে এই 8টা স্টেপ দিয়ে আমরা আমাদের এই ক্লাসিফিকেশনের স্টেপটা এটা মোটামুটি। তুমি যদি চাও আরো এখানে লাস্টে তুমি রেফারেন্সেসও দিতে পারো ইচ্ছা করলে, তুমি একটা প্রত্যেকটা ইস্যুর জন্য যে কোথা থেকে তুমি লেখাগুলো লিখলা একটা রেফারেন্স লিস্টও দিতে পারো ইচ্ছা করলে, এটা অপশনাল লিখতে পারো। তাহলে আমরা যে এই লেখাগুলো কি আরো বড় করার দরকার আছে? না স্যার দেখা যাচ্ছে, মানে অসুবিধা নাই নাকি? মোবাইলে তাহলে এখানে আমরা যেটা দেখলাম, দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আইডিয়া, যে একটা এক্সপেরিমেন্ট করতে গেলে আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে, ঠিক না? জি স্যার। এক্সপেরিমেন্ট এটা খুবই ইউজফুল, এক্সপেরিমেন্ট স্টেপস এটা খুব ইউজফুল। কারণটা হলো তোমার এইটা থাকলে তুমি কিন্তু যদি ক্লাসও না করো, কথা কি বুঝতে পারছো, ক্লাসও যদি না করো তাহলে অ্যাটলিস্ট এইটা দিয়ে তুমি যে ওয়েকা বা যে কোনো টুল, যেটা প্রত্যেকটা টুলে কিন্তু কিছু হেল্প থাকে, সাধারণত যে ম্যানুয়াল থাকে, তাহলে তুমি সেখান থেকে সেটা পড়ে কিন্তু এই কয়টা অনুযায়ী তুমি প্রত্যেকটা এক্সপেরিমেন্ট তৈরি করতে পারবে। আচ্ছা এখন গাইডলাইনে আমি যেটা বলবো যে তোমরা প্রত্যেকটা এক্সপেরিমেন্ট পার গ্রুপ করবা, কথা কি বুঝতে পারছো, যে গ্রুপ বেসিস এক্সপেরিমেন্ট জমা দিতে হবে। এখন এইটা তোমরা যেটা করবা যে আমি অনলাইনে যদি আমার মনে হয় যে করোনা অত সহজে করে সরায়ে আমরা ক্লাসরুমে খুব তাড়াতাড়ি যেতে পারবো, এটা কিন্তু বলা দুরূহ ব্যাপার। আমেরিকায় যদি আমি অনলাইন দেশের কথা না বলাই ভালো। স্যার রাশিয়া স্যার ভ্যাকসিন আমি শেষ করতে ওটা আসতে এবং আমরা আচ্ছা দিছে বুঝলাম, কিন্তু আমরা অনেক কথাই আমরা বলবো না এখানে, যদি কারণ আমাদের প্রবলেমও হয়ে যেতে পারে, বুঝতে পারছো? কাজে এটা কিন্তু ডিজিটাল ল। আমি তোমাদেরকে আগেই একটা তথ্য দেওয়া উচিত ছিল যে আমরা অনলাইনে যে ক্লাসগুলো করি আমরা কিন্তু খুব আমি জানি না এটা মানে আমাদের আইন ব্যবস্থা কিভাবে আমাদেরকে দিবে, ঠিক আছে? এটা একটা সিরিয়াস ইস্যু। আমি জানি না বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে জুম এবং গুগল মিটের কথা বলছেন, কাজেই প্রশাসনিক বিভাগ থেকে বলা হয়েছে এটা। তো এখন
আমরাও সেটাই চেষ্টা করতেছি। BD10 এর মাধ্যমে আমি কিন্তু তোমাদের সাথে কানেক্টেড হচ্ছি। এখন যে সফটওয়্যার বা যে ক্লাসের স্টাইল বা ডকুমেন্টস যেটা আমরা ব্যবহার করতেছি সেটা আমাদের জন্য কতটা মানে ভালো বা মন্দ দিক বহন করবে সেটা কিন্তু আমরা জানি না। এবং এটা কিন্তু এই জন্য আমি ক্লাস রেকর্ড করতে আমি একদমই রাজি না, কারণ এটা ভালো খারাপ দুই দিকেই ব্যবহার হতে পারে। কাজে আমি এখন আপাতত কিন্তু আমাদের যদি বিশ্ববিদ্যালয় থেকে বলা হয় না এই ব্যাপারে, ইউজিসি থেকে বলা হয় যে না এই বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো কন্টিনিউ করতে টিচাররা ক্লাসরুমে যেভাবে ফ্রি তাদের রিসোর্স ব্যবহার করতে এখানেও সেরকম ফ্রি, তাদের এটা নিয়ে কোনো হিডাইন নাই, তাদের কোনো লায়াবিলিটি নিতে হবে না। আমার কথা কি বুঝতে পারছো? স্টুডেন্টদেরও নিতে হবে না, তাহলে কিন্তু আমরা ফ্রি। আদারওয়াইজ আমাদের যদি ভুল ত্রুটি দেওয়া হয়, আমাদেরকে যদি সেইভাবে পানিশমেন্ট দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা আর এটা করতে পারবো না। আমার কথা কি ঠিক? জি স্যার। কারণ মনে করো সফটওয়্যার ব্যবহার করো, যে কথাগুলো এখানে বলো, তারপরে আমাদের সাবধান হতে হবে। আমরা অনেক সময় ক্লাসে অনেক আনঅফিশিয়াল কথাবার্তা বলতে পারি, বাট এই ডিজিটাল সিস্টেমে মানে নেটওয়ার্ক সিস্টেমে এটা কিন্তু বাইরে থেকে ওয়াচ করতে পারে, এটা জানো তো, রেকর্ডও করতে পারে। তুমি আমি না পারলেও তারা কিন্তু রেকর্ড করতে পারে এবং তারা কিন্তু ওয়াচ করতেছে অলরেডি আমার এই ক্লাস। কাজে এরপর যদি এটাকে ডকুমেন্ট করে আমার বিরুদ্ধে পানিশমেন্ট বা লিগাল অ্যাকশন নেওয়া হয়, তাহলে কিন্তু আমরা অপারগ হয়ে যাবো এই ধরনের ক্লাস কন্টিনিউ করতে। কাজে আমি তাদেরকে অনুরোধ করব যে আমাদের যে আবেদন যে আমাদের এই ক্লাস চলাকালীন যে বিষয়গুলো এগুলোকে যেন পানিশমেন্ট বা রুলের আওতায় ওইভাবে না নেওয়া হয়। কারণ তাহলে আমরা ফ্রি নলেজ মানে যে শেয়ার ডিস্ট্রিবিউশন ক্লাসে এটা কিন্তু আমরা করতে তখন একটা রেস্ট্রিকশনের মধ্যে পড়ে যাব এবং ততটা সাকসেসফুল ক্লাস হবে বলে আমার মনে হয়। তারপর আমরা ফর্মাল হওয়ার চেষ্টা করব যতটা সম্ভব। এই জন্য তোমরাও কথা আমি জিজ্ঞেস করলে উত্তরগুলো মোটামুটি ফর্মাল দেওয়ার চেষ্টা করবা, যাতে করে আমরা কোনো পেনাল্টি না পাই। বুঝতে পারছো তো? সবাই বুঝতে পারছো তো যে কথাগুলো আমরা মানে হিসাব করে বলার চেষ্টা করব। হিসাব আর স্যার দুই তিনটা হয়তো স্যার রিকোয়েস্ট আসছে স্যার, একটু দেখ। ওই আমার কাছে তো কোনো এডমিট না, এডমিট আসে তো, এডমিট তো আসে না। ফেসিলিটি একটু কোনটা? ওই ওই নিচে চলে গেল। হ্যাঁ, এডমিট তো নাই কোনো, বাটস আছে। দেখো আমি পার্টিসিপেন্টস ঠিক আছে, এখানে এখানে তো কোনো এডমিট দেখা যাচ্ছে না। আচ্ছা নামাচ্ছি, কিন্তু কথা হলো এখানে তো কোনো এডমিট দেখা যাচ্ছে না। এই যে যেটা লিস্ট ওখানে তো কোনো এডমিট নাই। আচ্ছা ওটা এখন তো তাহলে কিছু করতে পারতেছি না, তোমার তো কিছু অ্যাকশন নাই, বুঝছো? আচ্ছা এটা নামাচ্ছি। তাহলে এখানে 6 7 ঠিক আছে। তাহলে এখন আমাদের এই যে স্টেপগুলো, সেই স্টেপগুলো আমরা যে কাজ করব সেটা হলো যে প্রথমে তাহলে তোমাদের যেটা বলতেছিলাম যে এটা কিন্তু একটা হোমওয়ার্কের মধ্যে রয়ে গেল প্রত্যেক গ্রুপ। আচ্ছা এখানে আমাকে তোমরা একটু আইডেন্টিটি বলো। এখন থেকে আমি একটু স্টাডি করতে চাচ্ছি যে ল্যাব 1 এর যারা করতেছো গ্রুপস, আমাকে গ্রুপ বেসিস একটু বলো প্লিজ, যে কোন কোন গ্রুপে, গ্রুপের নাম্বারগুলো বলো প্লিজ। এক এক করে একজন বলার পর দ্বিতীয়বার রিপিট করবা না। আচ্ছা যদি ভুলে যাও আমাকে তাহলে রোল নাম্বার বলো। একটা গ্রুপ থেকে একজন, তুমি তো জানো তোমার গ্রুপে কারা ছিল না, তাও মনে স্যার ওটা মনে ওটাও মনে নাই স্যার। নেক্সট দিন বলি স্যার, আগামী দিন বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী দিন বললা, কিন্তু আমাকে তাহলে কিন্তু এটা কিন্তু হোমওয়ার্কে থেকে গেল, সেটা কিন্তু তোমার মনে রাখতে হবে যে এটা কিন্তু হোমওয়ার্ক, যে এটা তোমাদের তিনজন, আমি যতদূর জানি দুইজন তিনজন চারজন এরকম চারজন ছিল স্যার, চারজন করে। সবাই কি চারজন ছিল? জি স্যার, সব গ্রুপে। জি স্যার, বেশিরভাগ চারজন স্যার। যদি থাকে তাহলে যাই হোক, সেটা সেভাবে যেভাবে ছিল সেইভাবে, অথবা এখন যদি দরকারও হয় যে গ্রুপ বাড়ানো, কারণ ফ্যাসিলিটির জন্য। আমার কথা হলো এখন যদি তোমরা চাও এই অনলাইন ক্লাসে গ্রুপ মেম্বার বাড়ানো, তোমরা সেটা যে কোনো ধরনের চেঞ্জ করতে পারো। আমার কথা কি বুঝছো? থ্যাংক ইউ স্যার। ক্লাস খুললে আবার সেই আগের অবস্থা চলে যেতে হবে কিন্তু। জি স্যার অবশ্যই আগের অবস্থা চলে যেতে হবে। এবং এখন করবা এই জন্য যে তুমি তথ্যটা তাহলে শেয়ার করতে পারবে। তো পাওয়া যাইতেছিল না, কি অবস্থা? অনেক গ্রুপ আছে যাদের রিসিভ করছ না ফোন, অ্যাক্সেস না থাকতে পারে, ঠিক না? ইন্টারনেট অ্যাক্সেস ফোন তো রিসিভ করছ না, তাহলে তারা তো আদৌ নামাজ বুঝছি।
আচ্ছা আমি তো ঢুকতেই পারি ঠিক নাই, আছে, পরে তাহলে বারবার খালি এখন বের আমার হয়ে গেছি, কথা সাউন্ড হলো, শোনা তাহলে যাইতেছিল না, তোমরা অনেক সমস্যা এখন হচ্ছিল। গ্রুপ মেম্বার যদি আরেকজনের সাথে শেয়ার করতে হয়, চেঞ্জ করতে হয়, তাহলে সেটা করো, কারণ করার জন্য অনেক কিছুই করতে হচ্ছে দেখি কি আমাদের, হয়। ঠিক না? অন্যান্য বিষয়ের জন্য আমাদের অনেক কিছু করতে হচ্ছে, যেটা আগে আমরা মানি নাই, এখন আমাদের মানতে হচ্ছে, কারণ সিস্টেম চালিয়ে নিতে হবে, পারফরমেন্স যতটা সম্ভব ঠিক রাখতে হবে, যতটা সম্ভব। কাজেই তোমরা গ্রুপ চেঞ্জ করে আরেকজনের সাথে ট্যাগ করে তোমরা মানে নলেজ শেয়ার করতে হবে। এটা সোজা কথা। আমার ক্লাসে যা হয়, যেমন আজকে জামিল, তুমি কি বলতে পারবে কতজন আমরা আছি এখন কানেক্টেড? স্যার এখন আমরা স্যার 43 স্যার 43 তোমরা কত? আমার তো মনে হয় 55 জন, নাকি আরো বেশি? 55 জন। জি স্যার 41 জন আছে স্যার, 41 জন। আপনি আর আমি বাদ 41 জন। টোটাল 43 জন। যাই হোক, আমরাও এখন তো আর ওদের সাথেই আছি স্যার, কারণ আমরা এখন তো আর ওইটা করতে পারবো না, আমাদের তো অবস্থা। 43 তো টোটাল 43, আমরা বাদে 41। তাহলে এখন 43 41 আমরা আছি, আর হলো তো আমাদের আসলে 455, আমাদের টোটাল হচ্ছে 55। তাহলে মোটামুটি পারফরমেন্স ভালোই, আমরা অ্যাটেন্ডেন্সের দিক থেকে ক্লাসের পারফরমেন্স যাই হোক, মানে এটা ভালো আছে। তো এখন এই 41 এ ল্যাবে তো ক্লাসরুমেও 41 খুব কম সময় থাকে আমার যতদূর ধারণা। তো এখানে 41 আছে কানেক্টেড। জামিল, তুমি যা বলতেছো যে যে আমাদের পারফরমেন্সে তো আসলে কানেক্টেড যারা নাই, আচ্ছা কি হলো, আমি কি সাইন আউট হয়ে গেলাম নাকি এবার? না স্যার ঠিক আছে। তাহলে এখন তাতে তো সেই হিসাবে একেবারে খারাপ নাই, আমরা ভালোই আছি অবস্থা। জি স্যার ভালোই স্যার, মানে অনেকে স্যার যারা আসতে পারে না তারা স্যার ওই যে নেটওয়ার্ক স্যার অ্যাক্সেস পাচ্ছে না হয়তো স্যার। আচ্ছা, এখন তাহলে আমাদের এই 41 যারা, আমি জানি না সবাই শুনতে পাচ্ছি কিনা, আমরা শুনতে পেলে তো ভালো, গুড লাক যে আমরা শুনতে পাচ্ছি। তাহলে যদি শুনতে পাই, হ্যাঁ তাহলে ভালো। আচ্ছা, রেজড হ্যান্ড 3 জন, এখানে এটার কি বোঝাচ্ছে? রেজড হ্যান্ড 3 জন মানে ওয়েটিং রুম, মানে স্যার আছি, স্যার আমরা আছি, স্যার ওরা আছে স্যার, এটা বুঝাচ্ছি স্যার। ওরা আছে স্যার, এডমিট দেওয়ার মতো কোনো পথ নাই তো এখানে, তারা কানেক্টেড আছে। কিসে ওরা দেখাচ্ছে, ওরা হাত তুলছে, মানে স্যার ওরা আছে স্যার, ক্লাস করতেছে এরকম। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে এখন এই যে আমরা সেটা বললাম যে আসলে আমাদের গ্রুপ এখন তোমরা তোমাদের মতো করে নিতে পারবা। এর অর্থ যে যারা অ্যাটেন্ড করছো, এই যে এখন যারা কানেক্টেড, তারা যে গ্রুপ শেয়ার করবা, এটা কিন্তু আমি চাই। আমার কথা কি বুঝতে পারছো? স্যার মাঝে মাঝে ফিডব্যাক দিবেন স্যার, যে এইটা কিন্তু স্যার এর যে এটা ভালো হয়, তাহলে কিন্তু ভালো হবে। আর আপনার স্যার যদি একটু আপনার যদি বলার থাকে, তাহলে সেটা আপনি কন্টিনিউ করতে পারেন স্যার। আমি তাহলে একটু রেস্ট করতে চাই। তাহলে না, আপনি যদি চান তাহলে আমি সেটা মানে ওয়েলকাম, কারণ আমি তাহলে একটু রেস্ট নিতে পারবো, সেটা বলতেছি, যদি মনে করেন। আপনার পিছে আছে আমি স্যার, অসুবিধা নেই। সামনেই থাকেন স্যার, সাথেই থাকেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা এই যে গ্রুপ, না আপনি যদি স্যার চান যে একটু ই করবেন, যে একটু রেস্ট নিবেন বা কিছু, তাহলে সেটা আপনি ফ্রি। আমাদের তো যে কোনো কেউ ফ্রি, যে কোনো কেউই আমরা ফ্রি, আমরা রেস্টে আছি। স্যার। তাহলে এখন আমি যেটা এখানে আমরা যেটা করতেছি, যে আমরা গ্রুপের কথা বলতেছিলাম, যে 41 উই আর কানেক্টেড। তাহলে 41 স্টুডেন্টস এর মধ্যে তোমাদের যে গ্রুপগুলো হয়, এখানে যারা শুনতেছো, সোজা কথা যারা শুনতেছো, অনেকে আছে যে আমার সাইডে আমি কথা বলতেছি, অনেকে ভালো শুনতে পাচ্ছ না, ক্লাসই বুঝতে পারো না, স্লাইডও দেখতে পাও না, স্ক্রিন দেখতে পাচ্ছ না, এরকম হতেই পারে, কানেক্টেড আছে। তাহলে আমি তাদেরকে বলবো যে তোমরা যদি মনে করো যে মানে নেটওয়ার্কের ডিসরাপশনের কারণে এরকম পারফরমেন্সে ঘাটতি করে, তাহলে তোমরা গ্রুপ চেঞ্জ করতে পারো। কিন্তু যারা ওয়েল একদম ভালোভাবে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তার স্লাইড, তাহলে তারা কিন্তু গ্রুপ চেঞ্জ করবে না, কারণ যত কম গ্রুপ চেঞ্জ করে গ্রুপ সংখ্যা বেশি রাখা যায়, তত আমাদের জন্য ভালো। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। জামিল জি স্যার বুঝা ঠিক গেছে। আছে, তাহলে সেইভাবে কিন্তু ইচ্ছা করে গ্রুপ চেঞ্জ করবে না, কারণ কাজ ফাঁকি দেওয়ার জন্য অনেকে এটা করে। কথা কি বুঝতে পারছো? সেইটা আমি চাই না, যে কাজ ফাঁকি দেওয়ার জন্য, যে আপনি বন্ধের সময় ক্লাস নিচ্ছে, তারপরে ইন্টারনেটে টাকা খরচ হচ্ছে, তারপরে স্যারের একটু দৃষ্টি আকর্ষণ করছে, স্যার আমাদের কি যেন একটু একটা কথা উঠছিল যে স্টুডেন্টদের ইন্টারনেটের ক্লাস নিতে হলে একটু টাকা পয়সারও অনেক স্টুডেন্ট সাপোর্ট দিতে পারতেছে না, এটা বিভাগ থেকে এরকম একটা কথা উঠছিল স্যার। আমি জানি না কতটা এটা। স্যার বলা হয়েছে ওটা বলতে শুরু করতে, পরে দেখবো ওটা। আচ্ছা, তাহলে কি স্টুডেন্টরা কি শিওর স্যার পাইতে পারে? জি
তাহলে তো স্টুডেন্ট তোমরাও তাহলে এই থাকো, আশায় থাকো যে তোমরা ইন্টারনেটে পয়সা খরচ হবে এই জন্য ক্লাসে অ্যাটেন্ড করবে না, তোমরা একটু খরচ করো, কিছু খরচ করো, যে হয়তো বা তোমরা এটা পেয়ে যাবে। বুঝতে পারছো? কাজে এটা অনেক ভালো হবে স্যার, যারা ঢাকার বাইরে আছে তো তাদের জন্য অনেক ভালো হবে, যাদের ওয়াইফাই নাই। করোনা কালে ফাইন্যান্সিয়াল অবস্থা অনেকের খারাপ হয়ে গেছে, ভালো মানুষেরও খারাপ হয়ে গেছে, জি স্যার, আমরাই তো খারাপ এটা হচ্ছি না। ভালো একটা ইনিশিয়েটিভ স্যার। সেটাই, সেটা হলে আমরাও চাই সেটা যে তোমরা পড়ালেখা চালায় যাও ঠিকভাবে, অনলাইনে চালায় যেতে পারো। তো এখন সরকারের তরফ থেকে আসলে দিলে ভালো হইতো, কিছুটা এখন সব জায়গায় তো পারবে না, কত জায়গায় প্রণোদনা দিবে, প্রণোদনা দিতে দিতে অবস্থা খারাপ। যাই হোক, এখন আমরা এখানে দেখি যে ক্লাসিফিকেশন স্টেপসটা আমরা তাহলে সেই গ্রুপের যে কাজগুলো গ্রুপে ভাগ করার পর যে কতগুলো গ্রুপ হয় এটা তোমরা আমাকে একটু নেক্সট ল্যাবে একটু জানাবা, অথবা থিওরি ক্লাসে বললে হবে যে স্যার আমরা স্টাডি করে তোমরা নিজেরা একটু শেয়ার করো যে কয়জনে খুব ভালোভাবে ক্লাস অ্যাটেন্ড করতে পারছো আজকের ক্লাস, বুঝছো, এই ল্যাবে বিশেষ করে। আর সেটা দেখো এবং স্টাডি করে, এবং তারা একই গ্রুপের কিনা ভিন্ন গ্রুপের কিনা এটা স্টাডি করে গ্রুপগুলো সেইভাবে রাখবা। তাহলে এরপর গ্রুপ চেঞ্জ করতে হবে। এটা কিন্তু সিআর, তানিয়া এবং জামিল এই দুইজনের দায়িত্ব মেইনলি। এরপরে আরো যদি তোমরা সাথে লোক নিতে চাও, স্টুডেন্ট নিতে চাও, তোমাদের বন্ধুদের নিতে চাও, তাহলে সেটা নিতে, ঠিক আছে? জি স্যার, এটা স্টাডি করা, যেটা একটা সার্ভের মতো, কারণ এটা পারফরম্যান্স তোমাদের ইসের উপর ডিপেন্ড করতেছে। তাহলে গ্রুপ যত ম্যাক্সিমাম রাখা যায় পারফরম্যান্স ঠিক রেখে, সেটাই ভালো। কিন্তু গ্রুপ কমানো যাবে না, কারণ তাহলে তোমরা কপি করবা, কাজ করবা না। তাহলে আমার এই ক্লাস এইভাবে নিয়ে এত কষ্ট করে অনলাইনে ক্লাস নিতে কিন্তু ফিজিক্যালি তার চেয়ে কিন্তু অনেক পরিশ্রম, তা জানো তো? জি স্যার, কারণ আমাকে এটা শিডিউল করতে হয়, টেনশনে থাকতে হয়, ইভেন আমি লাঞ্চ না করে কিন্তু তোমাদের সাথে ক্লাস নিচ্ছি। বুঝতে পারছো? আমরা তো লাঞ্চ করে নিই স্যার। ওই তো আজকে স্যার লাঞ্চ করেন আজকে স্যার। না না, আমার ই নাই, আমার ঘুম থেকে উঠে দেরি করে তো গান তিনটা বেজে গেছে। তোমাদের তিনটে বেজে গেছে স্যার, লাঞ্চ করেন স্যার। খাওয়া দাওয়া করে নেন। রাখো, আমরা মাঝখানে টেনশন করে না স্যার। আস্তে আমরা একটু মাঝখানে ই দিব, একটু একটু রেস্ট নিব, ঠিক আছে? সবাই একটু ই করবা, মানে 10 মিনিটের মতো ই নিবা, 10-15 মিনিট, বুঝতে পারছো? তাহলে 10 মিনিট সেটা হবে তোমার কয়টা, 3টা তো, 3:30 থেকে 3:30 থেকে আমরা 4:30 পর্যন্ত ই রাখবো, রিল্যাক্স টাইম। ওই রিল্যাক্স টাইমে আমরা যেভাবে প্রয়োজন সেটাই করতে পারবো। এখন আমি জানি না স্যার, আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি স্যার, ওই যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের যে নোটিশটা, ওখানে বলা ছিল যে 1 ঘন্টা বেশি ক্লাস হবে না। ওটা কি শুধু থিওরি ক্লাসের কথা বলা হয়েছে না? এটা থিওরি বলা হয়েছে, কিন্তু ল্যাব নিলে মনে করেন যে অফিশিয়াল যে রুল, ল্যাব হচ্ছে তো আপনি ডাবল টাইম, আপনি 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা বা 1.5 ঘন্টা নিতে পারেন, কিন্তু 3 ঘন্টা তো স্যার নিতে পারবেন না। আর মোবাইলের চার্জের একটা ব্যাপার আছে স্যার। হ্যাঁ, 4:30 পর্যন্ত। আপনি স্যার এখনই ব্রেক দেন, ব্রেক দিয়ে ওরা 15 মিনিট করে আবার তখন আধা ঘন্টা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে সবাই রাজি, স্যারের কথা আমরা মেনে নিলাম। 15 মিনিট 15 মিনিট ব্রেক দিয়ে আপনি পরে নেন। স্যারের কথা আমরা তাহলে 15 মিনিট, 3টা থেকে আমরা 3:15টায় আমরা আবার ব্যাক করবো, ঠিক আছে? থ্যাংক ইউ। জি স্যার, মিটিং কিন্তু চালু অবস্থায় আছে, মিটিং কিন্তু আমি স্টপ করবো না। জি স্যার। এগুলো প্রসিডিউর, সেটা আমরা দেখি যে কি বলতেছে এখানে। তাহলে আমরা যেহেতু ক্লাসিফিকেশন নিয়ে আমরা কি করব, ডাটা মাইনিং কিভাবে করা যায় ক্লাসিফিকেশন টেকনিকের মাধ্যমে, এটাই আসলে এক্সপেরিমেন্টের উদ্দেশ্য। দেখা যাচ্ছে আমরা যে নলেজ এক্সট্রাক্ট করব, সেই নলেজ আসলে কি আকারে থাকবে এবং সেটার প্রেজেন্টেশন টেকনিক কি হবে। প্রেজেন্টেশন টেকনিক, আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের objectives, database creation, algorithms and tools, expected output, এখানে একটা এই পয়েন্টটা একটু চেঞ্জ করতে হবে আমাদের, একটু করলে ভালো হয় আর কি। যদিও এর মধ্যেও লেখা যায় আউটপুট এন্ড রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, এটা আর আউটপুট কোথায় গেল? expected output and representation of বানানটা ভুল হয়েছে, এখানে representation এটা n হবে। আচ্ছা, আরেকটা হলো expected output and representation, experiment steps, তারপরে পারফরম্যান্স অ্যানালাইসিস, এখানে obtained output, এখানে এই পয়েন্টটাকে
ওইভাবে আমরা এটাকে জোড়া দিয়ে দিই obtained output and representation obtained output and হয়ে গেল obtained output and representation and perform analysis এটা হলো তাহলে এই দুটো পয়েন্ট আমরা একটু আপডেট করলাম 7 এবং 5 5 এ হচ্ছে জাস্ট এন্ড রিপ্রেজেন্টেশন লিখছি আমরা আউটপুট মানে এক্সপেক্টেড আউটপুট সেটা কিভাবে রিপ্রেজেন্ট করা যায় আউটপুট তুমি এক্সপেক্ট কি করো এবং সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব আমরা আরেকটা হচ্ছে যে আউটপুট পাওয়া গেল যেটা অ্যাকচুয়ালি এক্সপেক্ট করা মানে আমি এটা এক্সপেক্ট করি এই ডাটাবেস থেকে কিন্তু অ্যাকচুয়ালি অ্যালগরিদম সব অ্যালগরিদম তো আর 100% মানে না কমপ্লিট না এটা কিন্তু আমরা যে কোনো অ্যালগরিদমের যদি আমরা সাউন্ডনেস স্টাডি করি অ্যালগরিদমের সাউন্ডনেস এন্ড কমপ্লিটনেস সাউন্ডনেস মানে এটা কতটা নির্ভুল আর কি এবং কমপ্লিটনেস মানে কতটা মানে কতটা হাই কোয়ালিটি না হাই ভলিউম বলতে হাই মানে কত রেঞ্জে এটা কাজ করবে মানে কত ধরনের ডাটাবেস কত ধরনের ডাটা সোর্স মানে মানে কোন জায়গায় এটা ফেল করবে কিনা এটা স্টাডি করে কাজে এই ক্ষেত্রে আমরা এক্সপেক্টেড বলতেছি যেহেতু কোনো অ্যালগরিদমই কমপ্লিট না সাউন্ড হতে পারে অ্যালগরিদম মে বি সাউন্ড বাট নট কমপ্লিট এটা দ্বারা বোঝায় যে অ্যালগরিদমটা সাউন্ড হতে পারে কিন্তু যেটুকু লেখা হয়েছে বা ডিজাইন করা হয়েছে সেটা সাউন্ড ঠিকভাবে কাজ করে ডাটাবেসের উপর বাট সেটা সব ধরনের ডাটাবেসে কাজ করবে না দ্যাট মিনস কমপ্লিট না এটা কিন্তু আমরা ওই যে ইন্টারেস্টিংনেস ডাটা মাইনিং এর ফার্স্ট স্লাইডে আমরা যে নলেজের যে প্যাটার্নের ইন্টারেস্টিংনেস মেজার্স করছি আমরা যে আর অল দ্য প্যাটার্নস ইন্টারেস্টিং আর এক জায়গায় বলা আছে আর ক্যান উই এক্সট্রাক্ট অনলি দ্য ইন্টারেস্টিং প্যাটার্নস তাহলে সেকেন্ড যে কোশ্চেনটা ক্যান উই এক্সট্রাক্ট অনলি দ্য ইন্টারেস্টিং প্যাটার্নস ডাটা মাইনিং এর মাধ্যমে শুধুমাত্র ইন্টারেস্টিংটা আমরা এক্সট্রাক্ট করতে পারি কিনা এটা কিন্তু বলতেছে যে কমপ্লিটনেস অ্যালগরিদমের কমপ্লিটনেস এর মাধ্যমে এর কিন্তু ওখানে কিন্তু বলা আছে যে আসলে ওইভাবে ডিরেক্টলি বলা নাই যেটা চ্যালেঞ্জিং টাস্ক বলা হয়েছে তোমরা মনে হয় ফার্স্ট স্লাইডে খেয়াল করছো যে না দেখে থাকলে আবার খুবই ইম্পর্টেন্ট দুইটা ইস্যু ওখানে বলা আছে শেষের দিকে দুইটা স্লাইড যে আমরা শুধুমাত্র ইন্টারেস্টিং প্যাটার্ন এক্সট্রাক্ট করতে পারি কিনা আর একটা হচ্ছে আরেকটা স্লাইডে বলা আছে যে শুধুমাত্র যে প্যাটার্নগুলো এক্সট্রাক্ট করা হয় সেগুলো ইন্টারেস্টিং কিনা বা ইন্টারেস্টিং কোনগুলো এটা আমরা কিভাবে বুঝবো তাহলে এখন এই জায়গায় যে শুধুমাত্র ইন্টারেস্টিং প্যাটার্ন এক্সট্রাক্ট করাটা অনেক চ্যালেঞ্জিং টাস্ক এই জন্য অ্যালগরিদমের কমপ্লিটনেসের প্রয়োজন এবং কোনো অ্যালগরিদমই অ্যাকচুয়ালি কমপ্লিট না কাজে অ্যালগরিদম যদি কমপ্লিট না হয় তাহলে সেটা মানে কি হবে কিভাবে যে শুধুমাত্র ইন্টারেস্টিং প্যাটার্ন আমরা এক্সট্রাক্ট করতে পারবো সব ক্ষেত্রে এটা আমরা এনশিওর করতে পারি কোনো কোনো ক্ষেত্রে হতে পারে সব ক্ষেত্রে হবে এটা আমরা বলতে পারি না এই জন্যই কিন্তু তোমরা দেখবা যে এক ধরনের ডাটাবেসের ক্ষেত্রে একটা টুল একটা মেথড ব্যবহার করে যে ধরনের আউটপুট পায় আর কিন্তু তুমি সেটা আসলে নিজে যদি চিন্তা করো অ্যালগরিদমে ওই অ্যালগরিদম অ্যাপ্লাই করে তাহলে তোমার ধারণায় কিন্তু অন্য ধরনের আউটপুট পাওয়া যায় এই দুইটা জিনিসের যে পার্থক্য সেটি আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু যে ইম্পর্টেন্ট ইস্যু সেটা হলো যে এক্সপেক্টেড আউটপুট কি মানে তুমি অ্যালগরিদম অ্যাপ্লাই করে তুমি কি পেতে পারো তোমার ধারণা কি তুমি অ্যালগরিদম অ্যাপ্লাই করে ডাটাবেজের উপর ম্যানুয়ালি আর 7 এ এটা হলো 5 এ বলবে এবং সেটা কিভাবে তুমি রিপ্রেজেন্ট করবা আউটপুটটা যেমন ক্লাসিফিকেশনের জন্য আমরা জানি বিভিন্ন ধরনের মেথড টেকনিক থাকতে পারে যেমন একটা হতে পারে ইমপ্লিমেন্ট রুলস হতে পারে তারপরে তোমার হতে পারে ডিসিশন ট্রি হতে পারে নিউরাল নেটওয়ার্ক হতে পারে তার বিভিন্ন ধরনের যে টেকনিক আছে সেগুলো দিয়ে আমরা কিভাবে ডায়াগ্রামেটিক্যালি গ্রাফিক্যালি সেটা আমরা রিপ্রেজেন্ট করতে পারি সেটা রিপ্রেজেন্টেশন টেকনিক আর এক্সপেক্টেড যেটা আর 7 এ তুমি ডিসকাস করবা সেটা হলো অবটেইনড আউটপুট দ্যাট মিন্স তুমি টুল ব্যবহার করে যে টুলগুলো যেমন ওয়েকা বা আদার্স যে টুলগুলো আছে সেই টুলগুলো ব্যবহার করে আমরা কিভাবে মানে কি ধরনের ইপাব মানে কি ধরনের মানে পেতে পারি কি ধরনের আউটপুট আমরা পেতে পারি তাহলে সেইটা আমরা এখান থেকে আমরা দেখব আচ্ছা সবারটা আউটপুট ভিডিও চলে গেল কেন জামিল আসো স্যার আমরা আছি সবাই না কিন্তু সবার ভিডিও চলে গেল কেন একজনও তো নাই সবারটা চলে গেল আমি কেউ দেখতে পাচ্ছি না স্যার আপনি আচ্ছা যাই হোক তো
আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা এখানে আমরা তাহলে সেই দুইটা জিনিস, একটা হলো যে অপটেড আউটপুট, সেটা তোমার যেটা তুমি টুল ব্যবহার করে যেটা পাবে, সেটা তোমার টুল ব্যবহার করে যেটা পাবে সেটা হ্যাঁ ঠিক আছে, তাহলে টুল ব্যবহার করে যেটা পাবে সেটা তোমার করা সফটওয়্যার স্ক্রিন আউটপুট আকারে দেখাবো সফটওয়্যারে। এই স্টেপে যেটা বলতে হবে সেটা হলো যখন ওইটা তুমি অ্যাপ্লাই করলা, অ্যালগরিদম অ্যাপ্লাই করলে একটা ডাটাবেজের উপর, তারপরে সেইটা তুমি মানে যেটা স্ক্রিনে রেজাল্ট আসবে সেটাই স্ক্রিন প্রিন্ট দিবা। আমার কথা কি বোঝা গেছে? 5 স্টেপ 5 এবং 7 এর মধ্যে পার্থক্য খেয়াল করো। 5 এ হচ্ছে ম্যানুয়ালি তুমি কাজটা করবা অ্যালগরিদম অ্যাপ্লাই করে ডাটাবেজের উপর, এবং তুমি কাগজে আঁকবা, এটা কাগজে আঁকবা এবং সেটা কম্পিউটার ও এমএস ওয়ার্ডেও আঁকতে পারো, যাই করো বা আঁকতে পারো, ডিজাইন টুল দিয়েও আঁকতে পারো, কিন্তু এটা সফটওয়্যার আউটপুট হবে না 5 এ। এটা তুমি যেটা এক্সপেক্ট করো সেইটা। যেমন সত্যি ওয়েব দেন রুলস তুমি একটা ডাটাবেস থেকে, কারণ আমরা পিছনে যেটা ওয়েদার ডাটাবেস ওটা থেকে তুমি যদি ইফ দেন রুলস অ্যাপ্লাই করো অথবা একটা অ্যালগরিদম অ্যাপ্লাই করো, ডিসিশন ইন্ডাকশন অথবা J48 ID3 এই ধরনের ক্লাসিফিকেশন অ্যালগরিদম আছে, এটা যদি অ্যাপ্লাই করো তোমাকে আগে অ্যালগরিদমটা জানতে হবে, বুঝতে হবে, তারপর তুমি ওইটার উপরে অ্যাপ্লাই করবা। তুমি যে আউটপুটটা পাবে সেইটা তুমি এখানে কিন্তু করবে, তুমি আঁকবে কাগজে বা কম্পিউটারে আঁকবে, এবং এক্সপেরিমেন্টের স্টেপে 5 নম্বর স্টেপে এটা লিখতে হবে ওইভাবে ডিজাইন করে এবং বর্ণনা করতে হবে। আর স্টেপ 7 এ তুমি কি করবা? স্টেপ 6 এসে এক্সপেরিমেন্ট স্টেপস তুমি অ্যাপ্লাই করবা ওয়েকআপ বা অন্য যে কোনো সফটওয়্যার ব্যবহার করে, যেটাই হোক, যে সফটওয়্যার যেখানে লাগে সেটা ব্যবহার করে, অথবা প্রোগ্রাম লিখে। প্রোগ্রামও লেখার এক্সপেরিমেন্ট আমাদের একটা আছে, একটা বা দুইটা আছে, সবগুলোই যে টুল ব্যবহার করে করতে পারবো তা না, হ্যাঁ সবগুলো কিন্তু টুল ব্যবহার করে করা যাবে না, কিছু কিছু আছে নিজেদের প্রোগ্রাম লিখেও করতে হবে। যে ওয়েকায় যে প্রোগ্রাম লিখে তারা যে কোর্স যেভাবে যতটা সম্ভব, এই জন্য এখনই প্যানিক হওয়ার কোনো কারণ নেই, যতটা সম্ভব যত লেভেলে তুমি পারবে তো পারফরম্যান্স যে লেভেলে সেটা আমাদের ল্যাব রিপোর্টের ফরম্যাটটা আর কি, যে আমরা কিভাবে লিখবো পুরো রিপোর্টটা, এটাই তো। এই যে স্টেপ গুলো লিখছি এইটাই তো সেটা একটা এক্সপেরিমেন্ট, যে কোনো এক্সপেরিমেন্ট আমরা যে স্টেপ গুলো মানে এইটা একটা নরমাল স্টেপ, মানে এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, একমাত্র তুমি চেঞ্জ করতে পারো। যে এক্সপেরিমেন্টই হোক, যত নম্বর এক্সপেরিমেন্টই হোক, এই টাইটেলের অধীনেই তোমাকে লিখতে হবে। এটা জেনারেলাইজড, তোমাকে কথা বুঝছো? এটা কিন্তু কোনো পার্টিকুলার অ্যালগরিদমের জন্য, কোনো পার্টিকুলার এক্সপেরিমেন্টের জন্য বলা হয় না, এটা জেনারেলাইজড। আমরা 6টা বা 7টা এক্সপেরিমেন্ট করবো, 8টা, বুঝতে পারছো? প্রত্যেকটা এক্সপেরিমেন্টে এই এক্সপেরিমেন্ট স্টেপগুলো লিখে তার অধীনে তোমাকে ওই এক্সপেরিমেন্ট বর্ণনা করতে হবে। তো ডাটাবেসটা ভিন্ন হতে পারে, ডাটাবেসটা হবে তোমার প্রজেক্টের জন্য। তোমার প্রজেক্ট, তোমরা যে গ্রুপ করছো, এক একজন এক এক ধরনের প্রজেক্ট গ্রুপ নিছো না, প্রজেক্ট মনে আছে তো? কে কোন প্রজেক্ট নিছো লিখছিল, আমাকে লিস্ট দেখাইছিল, মনে আছে তো ক্লাসে বসে? হ্যালো, এক একজন এক এক ধরনের প্রজেক্ট নিছিল, এক একটা গ্রুপ 17টা না 18টা প্রজেক্ট গ্রুপ হইছে, মনে আছে সেটা? জি স্যার। হ্যাঁ। আর তানিয়া, তোমার গ্রুপ কি ছিল, প্রজেক্টের নাম কি ছিল? হ্যাঁ স্যার এখন মনে নাই স্যার। ব্যাংকিং সিস্টেম। ব্যাংকিং সিস্টেম কে বললা? স্যার আমাদের গ্রুপে স্যার, তানিয়া আমরা গ্রুপে। তানিয়া, আচ্ছা একই গ্রুপ, আচ্ছা ব্যাংকিং সিস্টেম, স্যার ব্যাংকিং আচ্ছা ঠিক আছে, স্যার। ঠিক আছে। আচ্ছা তারপরে জামিল আসো। আচ্ছা না থাকলে অন্য কে আসো বলো। স্যার আমাদের ছিল স্যার ব্লাড ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা তোমার নাম কি? স্যার তারিকুর রহমান। তারেক? জি স্যার। হ্যাঁ, তোমার হলো ব্লাড ব্যাংক। জি স্যার। আচ্ছা তারপরে আর দুই একটা, বাস টিকিট রিজার্ভেশন। বাস টিকেট, নাম কি? মামুনুর রশিদ। মামুনুর রশিদ। মামুন হলা বাস টিকেট। জি স্যার। আমরা কয়েকটা আইডিয়া নিলাম, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা আসলে গ্রুপ তৈরি করেছি, এটাই প্রমাণ করে। আর এরপর অন্যান্যটা আমাকে তোমরা ইমেল, একজন সিআর যে তানিয়া অথবা জামিল, এর দায়িত্ব হলো যে আমাকে একটা ইমেইলে মোটামুটি একটা গ্রুপের মেম্বার যতটা সম্ভব একটা ইমেইলে লিখে দিও, যে প্রজেক্টের নাম, মেম্বার দিলেও দিতে পারো, ইচ্ছা। আচ্ছা
এখন আমরা এসে যাই যে এখানে তাহলে যে আমরা স্টেপগুলো বললাম সেই স্টেপগুলোর স্ক্রিন দেখা যাচ্ছে তো না? স্লাইড স্ক্রিন দেখা যাচ্ছে কম্পিউটারে? জি স্যার জি স্যার হ্যাঁ, জি স্যার দেখা যাচ্ছে। মনে করো তোমাদের কাজটা কিভাবে হবে দেখো, যে স্টেপ সবাই একই স্টেপ ফলো করবে। এই যে আমরা যে স্টেপগুলো এখানে বললাম, যে এক্সপেরিমেন্ট নেম প্রথমে লেখা, একটা রিপোর্ট যে জিজ্ঞেস করছিলা যে কিভাবে আমরা রিপোর্টগুলো লিখবো, কভার পেজে এক্সপেরিমেন্ট নেম থাকবে, ঠিক আছে? কভার পেজে ফার্স্ট পেজে সাবমিটেড বাই আদার্স এটসেট্রা এই সবগুলো লিখবে। সাবমিটেড বাই আর সাবমিটেড টু এটা লেখার মানে নাই, কারণ তোমরা একবার এক স্যারের নাম লেখো, আর একবার জায়গায় দুই স্যারের নাম লেখো, আর এক জায়গায় স্যারের প্রফেসর ডেজিগনেশন বাদ দাও, এক জায়গায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এরকম বিভিন্ন রকমের হয়ে যায় যে কোনো কারণে হোক। এটা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যেটাই হতে পারে। এই জন্য আমরা বলি যে সাবমিটেড টু লেখার দরকার নাই। কোর্স কোড, কোর্স টাইটেল, কোর্স কোড জানো তো এটা কত? 460, ঠিক না? 460 ডাটা মাইনিং ল্যাব। কাজেই তোমরা শুধু কোর্স কোড, কোর্স টাইটেল এবং সাবমিটেড বাই এই বিষয়গুলো লিখবা। তাহলে এটা লেখার পরে সেকেন্ড পেজে এক্সপেরিমেন্ট নেম, এটা লেখার পরে এক্সপেরিমেন্ট নাম্বার লিখে তারপর এক্সপেরিমেন্ট নেম লিখবা। আচ্ছা, আর এক্সপেরিমেন্ট পরের পেজেও তুমি এক্সপেরিমেন্ট নেমটা লিখবে। এক্সপেরিমেন্ট নেমটা দুই জায়গায় লিখতে হবে, কভার পেজেও লিখতে হবে আর ইনার সাইডে ফার্স্ট পেজেও লিখতে হবে, ফার্স্ট পেজে। কারণ আমরা যখন এক্সপেরিমেন্ট পেজটা খুলি তখন এক্সপেরিমেন্ট নেমটা লিখি এবং প্রজেক্টের নাম লিখতে হবে। কভার পেজে প্রজেক্টের নামটা লিখবা, এক্সপেরিমেন্ট নেম, প্রজেক্টের নেম, প্রজেক্ট গ্রুপ, গ্রুপ মেম্বার এবং প্রজেক্টের নাম এটা লিখতে হবে। আর পরের কোর্স কোড, কোর্স টাইটেল যাই হোক, যেটাই হোক কোর্স নেম। আর পরের পেজে তোমার কোর্স এক্সপেরিমেন্ট নেম এবং তারপরে এই পয়েন্টগুলো শুরু করবা। তাহলে এখানে এক্সপেরিমেন্ট নেম সফট কপি জমা দিব না, মানে স্যার ডক ফাইলে? হ্যাঁ, এটা সফট কপি, এখন তো আর হার্ড কপি দেওয়ার কোনো সুযোগ নেই। ইমেল করে দিই, এমএস ওয়ার্ডে একটা। স্যার এইগুলো কি এখন জমা দিব? হ্যাঁ, তুমি তাহলে কি আমি ল্যাব নিব শুধু শুধু তোমরা কোনো কাজ করবো না, তাহলে হবে কেমনে? তাহলে এই কাজ করতে হবে যত তোমরা কি এখন তোমরা জমা দিব? না, এটা তাহলে আমি এত পরিশ্রম করি, এটা কোনো কাজে আসবে না। তাহলে আবার সেই ক্লাসে নতুন করে সম্পূর্ণ করতে হবে। তুমি এই যে আমি যে কাজগুলো করলাম এইটাই, তুমি স্ক্রিন প্রিন্ট নিবা, স্ক্রিনশট নিবা মোবাইলে অথবা কম্পিউটারে, স্ক্রিন প্রিন্ট নিবা অথবা কাগজে কলমে লিখবা। তিনটা পদ্ধতি আছে তোমার এই লেকচার ফলো করার। তারপরে শুনতে তো আসছেই, তাই কাগজে কলম নিয়ে এটা বসা ভালো যাদের সম্ভব। আর যারা মনে করো, আমি তো বললাম যে রাস্তায় গিয়ে আমি বলবো না কেউকে ক্লাস করতে। তুমি যদি মনে করো তোমার বাড়ির পাশে বা উঠানে নেটওয়ার্ক আছে, ওকে ফাইন, বাট তোমাকে আমি বলবো না হাইওয়েতে গিয়ে তুমি আমার ক্লাসে অ্যাটেন্ড করো, কারণ এইটা আমি এই রিস্ক আমি নিতে পারবো না। তুমি অ্যাটেন্ড করে রাস্তার পাশে বসে, হ্যাঁ ঠিক আছে একটু নেটওয়ার্ক পাওয়া যায় ভালো, 1 মিনিট তুমি অ্যাটেন্ড করে জাস্ট এসে চলে যাও, যে বাসায় চলে যাও। কারণ আমি এই এত কষ্ট দিয়ে তুমি তোমার বন্ধু থেকে এই স্ক্রিনশট যতজনের গ্রুপে, তোমাদের একটা গ্রুপ তৈরি করবা, এই যে ক্লাসের যারা আছে সবাই একটা গ্রুপ তৈরি করবা, গ্রুপে ইমেল করে দিবা, যে প্লিজ তোমরা এই লেকচারের এইগুলো ইনফরমেশন গুলো আমাদের হোস্ট করো, আমরা এটা নিয়ে নিই। হ্যাঁ, তাহলে এটা তুমি সেই তখন স্যার আমাদের গ্রুপে যে 4-5 জন আছে সবাই তো अवेलेबल না, তো দেখা যাচ্ছে স্যার একটা এক্সপেরিমেন্ট করতে 2-3 সপ্তাহ 1 মাস লেগে যাবে। ওইভাবে তো স্যার আমি অনেক লেন্দি হয়ে যায়। স্যার বলতেছিলেন, স্যার কিছু বলতেছিলেন? আচ্ছা, যাই হোক স্যার এখন মনে হয় জমা না নিলেই না, এটা আমি কোনোভাবে এটা মানতে পারবো না, এটা কোনোভাবে মানা যাবে না। এটা কোনো ক্লাস জমা দেওয়া সম্ভব না। হ্যাঁ, আমি শোনো, আমি একটু কথা বলতে পারি না তোমার সলিউশন। হ্যাঁ, শোনো আমি বলি, আমার এক্সট্রা কোনো কথা বলবা না, অ্যাগ্রেসিভ কোনো কথা বলবা না, তোমার মতামতের উপর ভিত্তি করে বিভাগ চলবে না। কাজে তুমি কি পারবা না পারবা সেটা তোমার ব্যাপার, তুমি ক্লাস করবা কি করবা না সেটা বিভাগের কিছু আসে যায় না, তোমার ইচ্ছা হয় না তুমি করবা না, কিন্তু ক্লাসের যে নিয়ম সেটা তোমাকে ফলো করতে হবে। আমি যেটা সিস্টেম তোমাদেরকে বলছি অনেক কনসিডার করেছি, অ্যাটেন্ডেন্সের ব্যাপারে বলা হচ্ছে ওটা কোনো ব্যাপার না,
তারপরে ক্লাসের বিভিন্ন টেকনিক আমি বলে দিচ্ছি যে মোবাইলে অ্যাটেন্ডেন্স কিন্তু মেসেজ করে দিলেও হবে। তারপরে তোমার বলা হয়েছে যে তুমি রাস্তার উপরে এসে করবা না। তারপরে তোমার বলা হয়েছে তোমার বন্ধু থেকে জেনে নিবা। আমাদের এত দায় থেকে নাই তোমাকে জোর করে আমার লেকচার শোনাইতে হবে, এটা বিশ্ববিদ্যালয় বলে না। তোমার দরকার না হলে তুমি শোনো না। এখন কথা হচ্ছে যে যেহেতু সম্ভব, কাজে সম্ভবকে তুমি যদি বলো যে সম্ভব না সেই জন্য সবাইকে বাদ দিতে হবে, এটা তুমি বলতে পারো না। কাজে এই ধরনের নেগেটিভ অ্যাটিটিউড শো করবে না প্লিজ। আচ্ছা, এখন আমি যেটা বলতেছি যে স্ক্রিনে তোমার যেটা করা যায়, স্ক্রিনশট নেওয়া যায় মোবাইলে, তুমি সেটা নিবা। তুমি জানো না এখন স্টুডেন্টরা ইন্টারমিডিয়েট বা স্কুল লেভেলে কিভাবে পড়ালেখা করতেছে, তাদের স্কুল নাই, ভর্তি নাই, অথচ তারা বাসায় বসে পরীক্ষা দিচ্ছে, খাতায় প্রশ্ন সলভ করতেছে, পরীক্ষা দিচ্ছে, দিয়ে তারপর সেটা স্ক্রিনশট নিয়ে স্যারের কাছে মেসেজ করতেছে। তুমি ইউনিভার্সিটিতে পড়ো বইলা মানে তুমি এই কথা বলবা, এটা তুমি তো তাদের থেকে আরো বেশি ওয়েল পারফর্ম হতে হবে তোমার। তুমি নিজে একজন টেকনোলজিস্ট, প্রযুক্তিবিদ, তুমি যারা কিচ্ছু জানে না, 6, 7, 8, 9 এর স্টুডেন্ট যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট যারা কিচ্ছু জানে না, তারা বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে তারপরে তারা লাইফ চালায় নিচ্ছে দেশকে, দেশের বিশ্ববিদ্যালয়ের সব জায়গার পারফরমেন্স ঠিক রাখছে। তুমি বলতেছো তুমি তাদেরকে হেল্প করবা তো দূরের কথা, তুমি বলতেছো যে স্যার তাহলে ক্লাস করার দরকার নেই। এটা কেমন কথা? জাতির কর্ণধার হয়ে তুমি বলবা এটা? প্লিজ এই ধরনের নেগেটিভ না স্যার, ওই যে আমার মনে হয় সলিউশন কি সেটা বের করা উচিত। ওই সলিউশন গুলো যে কিভাবে সলিউশন করা যায় এটা, তাই না? আমাদের তো সলিউশন দিতে হবে। কম্পিউটার সায়েন্স আইটি যদি অনলাইন এডুকেশনের সলিউশন না দিতে পারে তাহলে কে দিবে? কে বলছে ওইটা? উনি ওর কাছ থেকে কিছু সলিউশন পাওয়া যায় কি? কে বলবো? ওর মাথা এখন একটু গরম আছে, একটু ঠান্ডা হোক। কেউ সলিউশন একটু দেখ না, শুনি কি করলে হবে। আমার শুনলে তো আমরা একটা সলিউশনে যেতে পারবো, তাই না? সমস্যা থাকতে পারে, সমস্যা থাকতেই পারে। আমরা সেটা রিল্যাক্স দিছি, যার সমস্যা তাকে আমরা রিল্যাক্স দিছি এবং তাকে আমরা বলতেও আসি না, জোরও করতেছি না। এখন সলিউশনের মধ্যে আমি যা দেখি স্যার, আপনিও আরো হয়তো চিন্তা করতে পারবেন, আমিও চিন্তা করবো, ওরাও চিন্তা করতে পারে, যে তুমি কাগজে কলমে এই সবগুলো জিনিস কাগজে কলমে শোনো প্লিজ, সবাই একটু খেয়াল করো। সেটা হলো যে এই যে স্টেপগুলো লিখে দিছি, তুমি কিন্তু তোমার সামনে কাগজ কলম সবাইরই থাকার কথা, না থাকলে বাজার থেকে কিনে নেবে, এটা সোজা কথা, আর কোনো কথা নেই। কাগজ কলমে লিখে মোবাইল, ক্যামেরা নাই এরকম কোন আসো কেউ যে ক্যামেরা ছাড়া মোবাইল আসো, এরকম কেউ আসো? একজন আসো, ডিস্টার্ব থাকতে পারে, ক্যামেরা নাই এরকম কেউ আসো? প্লিজ বলো। মোবাইলে ছবি তোলা যায় না? আসো কেউ? কেউ বলতেছে না। আচ্ছা, তাহলে তোমরা করবা কি, যে কাগজে এটাকে সলিউশন লিখবা, যেটুকু পারো, 2 লাইন পারো, 2 পৃষ্ঠা পারো, যাই পারো, তারপরে তুমি সেটা ছবি তুলবা, ছবি তুলে আমার কাছে ইমেইলে অ্যাটাচ করে পাঠিয়ে দিবা। প্রত্যেক গ্রুপ মেম্বারদের একজন না একজনের হয় ল্যাপটপ না হয় মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল আছে যা দিয়ে ছবি তোলা যায়। কাগজে কলমে করতে পারবা না। এক্সপেক্টেড আউটপুট এখানে লেখা আছে, অবটেন্ড আউটপুট পরীক্ষার সময়ও আমি কিন্তু কি করতে দেই না, আগে লিখতে দেই খাতায়। এটা তোমাদের যারা পিছনে আমার ল্যাব বসে তারা জানো যে আমি পরীক্ষা 1 ঘন্টা যে লেখা খাতায় লেখাই, সেখানে কিন্তু এক্সপেক্টেড আউটপুট মানে তুমি অ্যালগরিদম বুঝো কিনা, ডাটাবেজের উপর কিভাবে কাজ করবে সেটা বুঝছো কিনা, আউটপুট কি হবে সেটা তুমি আগে কাগজে লেখো। কিন্তু আমিও এখানে সেটাই চাচ্ছি, কাগজে লিখবা, 2 পৃষ্ঠা না লেখো, এখন করোনার যুগ, তুমি 2 লাইন লেখো, 2 লাইন না লেখো 2 প্যারা লেখো, এইটা সেটা ছবি তুলে ইমেইলে প্রত্যেক গ্রুপ একটা এক্সপেরিমেন্ট রেডি করে সেটা ট্রান্সফার দিও। কম্পিউটার যাদের আছে তারা কম্পিউটার করবে, যারা মোবাইল আছে তারা মোবাইল দিয়ে কাজ করবে, কাগজ দিয়ে লিখে। কাজে কাজ করা যাবে না এটা বলবা। যাদের মোবাইলও নাই, অ্যান্ড্রয়েডের গ্রুপ পার গ্রুপ, তারা অন্য গ্রুপে অ্যাটাচ হয়ে যাবে। স্যার আমি যেটা বলতেছিলাম স্যার কাজ করার কথা না বলে কাজ করাই যায়, ডেডলাইনটা যাতে একটু বেশি থাকে, কারণ ঠিক আছে, তুমি এটা শোনো, ক্লাসেও আমরা ডেডলাইন কোনোদিন ঠিক রাখতে পারি না। কাজে এখন তো আরো রিল্যাক্স, কথা কি বুঝতে পারছো? আমি তোমরা কোনোদিন এখন পর্যন্ত আমার আইডি ল্যাবে ছিলাম বা অন্যান্য ল্যাবে ছিলাম, আমাকে কোনোদিন বলতে পারবা যে ফাইনাল পরীক্ষার দিন পর্যন্ত রিপোর্ট তৈরি করো না, এরকম কেউ একদম সবাই বলতে পারবে? কাজেই আমরা যে বলি কিন্তু আমরা তো সেটা ফলো সবসময় করি না, তোমাদের রিল্যাক্স দেওয়া হয়। কাজেই ওইটা নিয়ে চিন্তা করো না। তোমরা আজকে এক্সপেরিমেন্ট আমরা ডিসকাস করি, নেক্সট ক্লাসে আমরা একই এক্সপেরিমেন্ট ডিসকাস করব। তোমরা বাসায় বসে কাজ করবা এবং তোমার যাদের সম্ভব তারা আমাকে দেখাবা স্ক্রিনে, সবাই সেটা দেখবে, যাদের যাদের সম্ভব 1 বাই 1 গ্রুপ বাই গ্রুপ এটা দেখাবা আর ইমেইলও করে দিবা। এটা কিন্তু বলা হলো 3 নম্বর ল্যাবে আমরা কিন্তু এটা করব না।
তিন নম্বর লাগবে আমরা নেক্সট এক্সপেরিমেন্টে আমরা যাব। কাজে এটাই ফাইনাল আমাদের। আচ্ছা এরপরে না একদমই কোনো পথ থাকলে সে আমাকে জানাবে স্যার আমার মোবাইলও নেই ছবি তোলা। এটা তো বললাম সে আরেক গ্রুপে জয়েন করবে, আরেক গ্রুপে চলে যাবে, যার মোবাইল বা ল্যাপটপ আছে আরেক গ্রুপে চলে যাবে। তাহলে তো তোমার আর কি থাকবে না, রাস্তায় কেউ হাইওয়েতে আসবে না প্লিজ। এটা আমি এই কথা আমি বলতে পারবো। এটা সেফ সেফ থেকে যতটা পারা যায়, সেফ থেকে লাইভ এবং করোনা দুইটা থেকে সেফ থাকতে হবে। তারপরে যতটা পারা, তোমার উঠানে বসে করো অসুবিধা নেই, তোমার বাড়ির আঙিনায় বসে করো অসুবিধা নেই, কিন্তু হাফ মাইল দৌড়ে আইসা তোমাকে সেটা আমাকে মেসেজ করে দিলেও হবে, আমি এই রিস্ক আমি নিতে পারবো না। আর স্যারও মনে হয় এটা বলবেন না যে তুমি হাফ মাইল এসে তুমি ক্লাস অ্যাটেন্ড করো, এটা বলবেন। মোবাইলে মেগা কিনে নাও, এটা ও মোবাইলের নেটওয়ার্ক কথা বলতেছো, কাজে যাই হোক শুধু মেসেজ করে সেটা যদি তাদের কেউ সমস্যা হয়। পরে মোবাইলে অননেট থেকে মেসেজ নিয়ে এই ভিডিও ইমো 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 খুলে, ইমোতে জানো তো ইমোতে ছবি পাঠানো যায়, ওই স্ক্রিনশট গুলোর হয়তো তুমি বলবা এই যে আমি এখন যেটা দেখাচ্ছি যাদের সম্ভব তারা ইমোতে তুমি তোমার মোবাইলে ইমো ইমো সফটওয়্যার ইনস্টল করে তোমাকে পাঠিয়ে দিলে তুমি সেটা পাবে। তারপরে ওর ক্ষেত্রে মোবাইল দিয়ে একটু খরচ হবে, এটা আমাদের কিছু করার নেই। আচ্ছা আমাদের সবই তো খরচ আছে, আমার বাসায় ইন্টারনেট চলতেছে না, আমি তোমাদের ফোনের পর ফোন করতেছি না, আমার তো ফোনে বিলই থাকতেছে না, মানে ব্যালেন্স করো। তাহলে কত ফোনে জামিলকে জিজ্ঞেস করে দেখো, একে জিজ্ঞেস করে দেখো কতবার ফোন করতে হয় প্রত্যেকবার এই যে ক্লাস শুরুর আগ থেকে। তো যাই হোক থাকবে, এটা নিয়ে আমরা চিন্তা করি না, তোমাদের যাদের সম্ভব তারা করবা, যাদের সম্ভব না তারা ওইভাবে অল্টারনেটিভ ওয়েতে সলিউশন করার চেষ্টা করবে। নেগেটিভ অ্যাটিটিউড সমস্যা যাবে না। আচ্ছা এক্সপেরিমেন্ট নেম এটা বললাম, কভার পেজ বললাম, পরের পৃষ্ঠায় এক্সপেরিমেন্ট নেম লিখবা। যেমন এখানে এক্সপেরিমেন্ট নেম লিখতে পারো তুমি ক্লাসিফিকেশন ইউজিং ওয়েকা, ডাটা মাইনিং ইউজিং ক্লাসিফিকেশন টেকনিক উইথ ওয়েকা, অ্যাপ্লাইং ওয়েকা বা ইউজিং ওয়েকা বা ইউজিং দুইবার আসে যায়, ওটা অসুবিধা নেই। আচ্ছা তারপরে এক্সপেরিমেন্ট নেম তো এটাই লিখলাম। তারপরে হচ্ছে অবজেক্টিভস, এখানে অবজেক্টিভসে তোমাকে লিখতে হবে যে আসলে এখানে সংক্ষেপে প্রথমে লিখবে ডাটা মাইনিং কি, এক দুই লাইন সংক্ষেপে ডেফিনিশন, তারপরে বলবা যে ক্লাসিফিকেশন কি সেটাও এক দুই লাইনে লিখবো। তারপর লিখতে হবে তোমার প্রজেক্টের সংক্ষেপে একটা বলে দেবে যে আমরা এখানে আমাদের প্রজেক্ট গ্রুপটা ব্যাংকিং সিস্টেমের উপর, তো আমরা যেহেতু ডাটাবেস সমস্ত সিস্টেমই ব্যাংক এখন কম্পিউটার অটোমেটেড সফটওয়্যারের মাধ্যমে এটা চলে, কাজে তাদের একটা ডাটাবেস থাকে। কাজেই এখন যে এক্সপেরিমেন্ট আমরা এখানে করতেছি এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সাধারণত ম্যানুয়ালি ডাটা প্রসেস করে সেখান থেকে নলেজ এক্সট্রাক্ট করি এবং তার উপর ভিত্তি করে অর্গানাইজেশনগুলো ডিসিশন মেক করে। কিন্তু ডাটা মাইনিং এর মাধ্যমে আমরা কিভাবে এই নলেজ এক্সট্রাক্ট করতে পারি এই এক্সপেরিমেন্টের উদ্দেশ্য সেটা, এবং ক্লাসিফিকেশন টেকনিক অ্যাপ্লাই করি এইটা। তারপরে লিখতে হবে যে তাহলে ক্লাসিফিকেশনের জন্য আমরা এখানে ওয়েকা ইমপ্লিমেন্ট করা, সার্চ দিলে যে ওপেন সোর্স ডাটা মাইনিং টুল আমরা এখনো দিতে পারি। ID 3 তার জাভা ইমপ্লিমেন্টেশন। এটার ভিতরে যে অ্যালগরিদমগুলো ইমপ্লিমেন্ট করা আছে আমরা শুধুমাত্র সেইটাই ব্যবহার। এ মুক্তা, তুই কি ভিডিও দেখছিস বা কারোর সাথে কথা বলছিস? অফ করতো বা তুই ডাটা চালা, সমস্যা আছে। তাড়াতাড়ি অফ করতো ইয়ের।
রিলেশন নিয়ে কাজ করবো। এখন সিঙ্গেল রিলেশন আসলে মাল্টিপল রিলেশনকে কম্বাইন করে একটা সিঙ্গেল রিলেশন তৈরি করতে হবে। কথাটা কি বুঝতে পারছো? তোমরা কি খেয়াল করতেছো তো? জি স্যার। হ্যাঁ, যে মাল্টিপল রিলেশন, তোমার যদি একটা মাল্টিপল রিলেশন থাকে, একটা রিলেশন নিয়ে একটা সিস্টেমে তোমার কাজ করতে ইচ্ছে করে, কিন্তু তুমি দেখো এখন অনেকগুলো টেবিল আছে, তিনটা। তাহলে তুমি করবা কি, ওদেরকে অ্যাট্রিবিউট গুলো কম্বাইন করে একটা টেবিল বানাবে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে একটা টেবিল বানালে, যেমন স্প্রেডশিটে যে আমরা লিখলাম এরকম, এখানে হয়তো বা একাধিক টেবিল হতে পারে, নাও হতে পারে, অন্য টেবিল থাকবে, কিন্তু তোমাকে কনসেন্ট্রেট করতে হবে একটার বেশি টেবিল নিয়ে তুমি কাজ করতে পারো। এটা একটা টেবিল। এইভাবে এক্সেলে তুমি একটা বেশি টেবিল নিয়ে কাজ করতে পারবে না। ওরাকলও লেখো, মাইস্কেলও লেখো, যেখানেই লেখো একটা টেবিলের বেশি ডাটা মাইনিং অ্যালগরিদম পুরো ওইভাবেই আপাতত করা আছে। এবং অনেক সফটওয়্যারে থাকতে পারে, বাট আমরা সাধারণত ক্লাসে এর বেশি চাই না। ওগুলো অনেক রিসার্চ লেভেলের কাজ, ওগুলো দিকে আমরা যাবো। আচ্ছা, তারপরে আমরা এখানে সেটা বললাম। তাহলে ওটা আমরা যেটা আমরা যেটা গেলাম ওখানে, যে এটা আচ্ছা, তাহলে এইটা ডাটাবেস তৈরি করা, এটা হলো তোমার কাজ। তাহলে তোমরা কমপক্ষে 10 থেকে 15টা রেকর্ড তৈরি করবা তোমার প্রজেক্টের গ্রুপের জন্য। বুঝতে পারছো তো? এই স্টেপে কি কাজ করবা? বুঝতে পারছো? ডাটাবেস ক্রিয়েশন এর কাজ হচ্ছে একটা এক্সেল শীট তৈরি করা, যেখানে ওরকম অ্যাট্রিবিউট দিয়ে 10-12টা রেকর্ড লিখতে হবে। বেশিও থাকতে পারে, বা তুমি তোমার প্রজেক্টের জন্য হতে হবে। এটা কিন্তু তোমার প্রজেক্ট গ্রুপের জন্য, তোমার প্রজেক্ট গ্রুপের জন্য। কাজে এখন এই করোনাকালীন সময় আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যেহেতু কম্পিউটার অ্যাভেলেবল না, অনেক রকমের জটিলতা আছে। মোবাইলে তো সফটওয়্যার রান করা যায় বলে মনে হয় না। ওয়েকার মোবাইল ভার্সন আছে বলে আমরা জাভা কিন্তু মোবাইলে রান করে, কিন্তু সিম্পল ভার্সন, সব কমপ্লিকেটেড ভার্সন আমি রান করছি। আমি প্রোগ্রাম লিখছি অনেকগুলো জাভা বেসড মোবাইল, অ্যান্ড্রয়েড জেডিকে, অ্যান্ড্রয়েড টুল আছে। তো যাই হোক, এটা কিন্তু সেটা দিয়ে তোমার প্রোগ্রাম দিয়ে যেহেতু আমরা করতে হবে, ওয়েকার ব্যবহার করছি। ওয়েকার মোবাইল ভার্সন আছে কিনা আমি জানি না, সার্চ দিয়ে দেখতে পারো। কোনো কোনো ডাটা মাইনিং ক্লাসিফাই করার জন্য তোমরা ল্যাপটপ না থাকে, তোমরা সার্চ দিয়ে দেখতে পারো যে মোবাইল বেসড, অ্যান্ড্রয়েড মোবাইল বেসড কোনো ডাটা মাইনিং টুল অ্যাভেলেবল কিনা। কথা কি বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তাহলে সেটা ল্যাপটপ যাদের নাই, কারণ অনেকে ঘরে রেখে গেছো, বা নাই, বা ব্যাটারি নাই, বা ইলেকট্রিসিটির বহুত চকমেট ঝামেলা থাকতে পারে। আচ্ছা, তাহলে ডাটাবেস তৈরি করলা, এখানে কাগজে কলমে তৈরি করতে পারবা। অ্যাট লিস্ট ডাটাবেস তৈরি করে মোবাইলে স্ক্রিনশট আমাকে পাঠাতেই হবে। আমার একটা নাম্বার আছে 0176, এই নাম্বারটা কি তোমাদের কাছে আছে? নাই স্যার, দিয়ে দেন। এর কাছে আছে? আমি এখানে লিখি, সিআর একটু খেয়াল করো। জি স্যার। 17621735339। বুঝতে পারছো? এই নাম্বারটাই জি স্যার। তোমার ই করবা, মানে মেসেজ করে দিবা যে পাওয়া গেছে কি না গেছে সেটা জানাবা। আর একটা হলো, ও সরি, এখানে আর একটা হলো যে 017621735339। তাহলে এটা ইমো আমি চালাতে পারি, হোয়াটসঅ্যাপ বললো না, ইমোটাই বললো, ইমো অনেকেই ব্যবহার করে। তাহলে তোমরা যে চালানোর পর, মানে তুমি যে স্ক্রিনশট নিলা, কাগজে লিখলা, মোবাইলে ছবি তোলা, ল্যাপটপ নাই, ওয়েকার রান করতে পারো না, কিন্তু তুমি কিছু ডিসকাশন লিখছো। এবং আরেকটা কথা শুনে রাখো যে এই যারা অ্যাটেন্ড করতেছো বা যারা অ্যাটেন্ড করতে পারে নাই, তাদেরকে তোমাদের গ্রুপে ট্যাগ করে নিতে হবে। মোবাইলের মাধ্যমে কানেকশন করেও যদি নিতে হবে। আমার কথা বুঝছো? বুঝছো? মোবাইলের মাধ্যমে যে তুমি লেখা দিবা যে গ্রুপ মেম্বার কানেক্টেড বাই মোবাইল, সে তার কাছে অ্যান্ড্রয়েডও নাই, সে ডিসকাশনে পার্টিসিপেট করছে, তোমাকে সাজেশন দিচ্ছে, এইভাবে লিখে দিবা, কিন্তু সে তোমার মতোই পারফর্ম করবে, মার্কসও সেভাবে পাবে। এবং অনলাইনে ল্যাবের মার্কিং কিন্তু আমার কাছে আছে। এটা যতই যে রুল ই করুক, আমি কিন্তু এটা বাদ দিব না, কারণ তোমরা কষ্ট করে করতেছো, এটার অবশ্যই একটা আউটপুট থাকতে হবে। তাহলে এটার জন্য পারফরম্যান্স যারা করতে পারবে না, বিভিন্ন যত রকমের জটিলতা থাকে, অসুস্থ শুধুমাত্র তাকে পার পাওয়া হইতে পারবে, যে সে করোনায় আক্রান্ত বা সিরিয়াস ডিজিজে আক্রান্ত, সেরকম হলে তার জন্য, তাও তো সে কোনো না কোনো সময় সুস্থ হইতে পারে। সেটা এই যতদিন ক্লাস চলবে তার এটার জন্য আলাদা মার্কিং আছে। সেটা ইচ্ছাকৃত কোনো কজ ছাড়া যদি কেউ এটাকে স্কিপ করে, পার্টিসিপেট না করে, কোনো রকমের পার্টিসিপেট আমার সাথে না হোক, না গ্রুপের সাথে যোগাযোগই করে না, সে যদি আমি জানতে পারি, তাহলে কিন্তু তার এর জন্য পেনাল্টি খেতে। কাজে চেষ্টা থাকতে হবে যে না, আমরা সমস্যার সমাধান চাই, এই ধরনের মন থাকতে হবে। তাহলে এইটা তোমরা এই নাম্বারটা আমাকে এর মধ্যে যদি ছবিও তুলে পারো,
যে হাতে লেখা এক্সপেরিমেন্ট, হাতে লিখে তুমি এক্সপেরিমেন্ট স্টেপ গুলো লিখছো, তার মধ্যে কিছু লিখছো, তারপর ছবি তুলে তুলে বলতে পারো। এটা তো না পারবে এমন কেউ নাই, ইমো যারা আছে, মোবাইল অ্যান্ড্রয়েড যার প্লাস, এটা আমি বিশ্বাস করবোই। এরপর যদি বলে স্যার আমার টাকা পয়সাই নেই, সেটা হলে সেটার জন্য বিভাগ আছে, সেই রকমের জন্য আমরা বিভাগের থেকে হেল্প করা হবে। আচ্ছা তাহলে যাই হোক, আমরা তাহলে এটাই গেলাম। আমরা এখন সেই ইসে গেলাম, আমরা ডাটাবেস ক্রিয়েশন, সেটা যে স্যার একটা স্যাম্পল স্যার আপলোড করে দিন স্যার। আপলোড কি তুমি এটা তুমি স্ক্রিনশট দিতে পারো? তুমি আমাকে শুধু কাজ দিচ্ছ, তুমি নিজে কাজ করো তো? তুমি যে এই যে স্ক্রিনে এটা কি দেখতে পাচ্ছ, এটা স্ক্রিনশট নাও না কেন? নেওয়া হয়েছিল এটা স্ক্রিনশট নাও আচ্ছা যে কোনো টেবিল থেকে। এটা তুমি আমার উপর কাজ বাড়াও কেন? আমি তো অনেক কাজ করতেছি, তারপর তুমি আমাকে কাজ দাও কেন? কাজ করবে তুমি, তোমাকে যা বলা হয়েছে তোমাকে সেটা ফলো করতে হবে, তুমি আমাকে কাজ দিবে না। তাহলে এখানে আমি এটা ঘন্টার পর ঘন্টা রেখে দিচ্ছি, তুমি এটা কাগজে লিখলেও তো তোমার হয়ে যাচ্ছে। তো তুমি কাগজেও লিখতে পারো না, আমি এটা স্যাম্পল তোমার, এটা কি স্যাম্পল না, এটা কি আনস্যাম্পল? এটা করা হয়েছে কেন? এটা তো স্যাম্পল। তুমি যা কিছু করতে সবই তো স্যাম্পল তোমার জন্য, কাজে এটা সবই স্যাম্পল। কাজে এটা তুমি স্যাম্পল নাই কথা তো অযৌক্তিক। আর কাজে এটা করেই তো দিচ্ছি আমি, এক্সপেরিমেন্ট গুলো টিচার যা করে সবই স্যাম্পল, স্টেপ স্যাম্পল, সবকিছু স্যাম্পল। কাজে এই জায়গায় আমরা এই স্যাম্পল, এই ডাটাবেস তুমি তৈরি করলা, এরপর হচ্ছে অ্যালগরিদমস টুলস ইউজ, ওইটা তৈরি করাই হলো মেইন ক্লাসিফিকেশন। এখন এখানে একটা বোঝার জিনিস আছে, সেটা হলো তুমি কি যে কোনো স্যাম্পল তৈরি করলে ডাটাবেস রেকর্ড লিখলে কি সেটা ক্লাসিফিকেশন অ্যাপ্লিকেবল কিনা, এটা তোমাকে বুঝতে হবে। এইটা বোঝাই হলো মেইন, ক্লাসিফিকেশন কোথায় অ্যাপ্লিকেবল সেইটা তোমাকে আগে বুঝতে হবে। এখন আমরা যেহেতু তোমাদেরকে জাজ করতে পারি না যে ক্লাসিফিকেশনের পারফেক্ট ডিজাইন বা মডেল বা এক্সপেরিমেন্ট হয় না কেন, এই জন্যই তো থিওরি গুলো ডিসকাস করতেছি এবং এটা করতেছি। এখানে বলা আছে যে ডাটা, যে লাস্ট কলামটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন, লাস্ট কলাম। এখানে দেখো প্লে, এটা ব্লক করা যেটা, এখানে ইয়েস অর নো এইটা। আর এই যে আগের যে অ্যাট্রিবিউট গুলো, এগুলো আমি এটাকে একটা রেড মার্ক করে রাখি। এটা রেড মার্ক যেটা আছে এটা হলো আউটপুট কলাম, আউটপুট, এটা আউটপুট। এখানে আউটপুট ক্লাস লেভেল, এটা মোটামুটি আমরা এই ডাটা এই সিস্টেমের জন্য আমরা এটা ধরে নেব আউটপুট। আর বাকি যেগুলো সেগুলো হচ্ছে ইনপুট। বাকি যেগুলো যেমন আউটলুক, কিন্তু সিরিয়াল নাম্বার যেটা, এটা কিন্তু তুমি কোনো কাজে ব্যবহার করতে পারবে না। এটা শোনো, যখনই দেখবে তুমি কন্টিনিউয়াস কোনো ভ্যালু থাকে 1 2 3 4 5 এরকম ABCD, এগুলোকে তুমি হিসাবে নিবে না, এগুলোকে তুমি কোনো এটাকে ডিলিট করে দিতে হবে। এগুলোকে ডিলিট করে দিতে হবে যখন ওয়েকার ভিতরে আমরা এক্সপেরিমেন্টটা আজকে আমরা হয়তো খুব সংক্ষেপে একটুই করব, চেষ্টা করব, কিন্তু আগে এই জিনিসগুলো বুঝে নিতে হবে কাজটা। তাহলে সেটা, তাহলে এই ফাইনাল কলামটাই আমরা সবসময় তোমাদের স্যাম্পল ডাটাবেস তৈরি করবা। তুমি যে সিস্টেমের জন্য করো, ব্যাংকিং করো, গার্মেন্টস করো, লাইব্রেরি সিস্টেম করো, তারপরে মানে ওয়েদার নিয়ে করো, লাইব্রেরিজ নিয়ে করো, তারপরে প্লান্ট ক্লাসিফিকেশনের জন্য করো, স্টক এক্সচেঞ্জের জন্য করো, রেজাল্ট প্রসেসিং এর জন্য করো, হসপিটাল ম্যানেজমেন্টের জন্য করো, ক্লিনিক ম্যানেজমেন্টের জন্য করো, পেশেন্ট ট্রিটমেন্টের জন্য করো, যে ধরনের সিস্টেমের জন্য তুমি কাজ করো, যে ধরনের, তুমি 3 4টা 5টা অ্যাট্রিবিউট সাধারণত নিবে, এর বেশি নিও না, বেশি বড় করবে না, তাহলে তোমার নিজেরই বুঝতে সমস্যা হবে। 4 5টার বেশি নিও না, অনেক সময় 20 25 30টা হতে পারে, আমরা 4 5টা বেশি আমরা নিব, মানে যেটা আর কি আমরা অ্যানালাইসিস করি। তাহলে ফাইনাল যে অ্যাট্রিবিউটটা সেটাকে আমরা বলবো আউটপুট বা ক্লাস, ওইটা রিপ্রেজেন্ট করবে। এখানে কখনোই একটা ভ্যালু হবে না, সবগুলো রেকর্ডে একই ভ্যালু হবে না, তাইলে আর এটার প্রতি কোনো ক্লাসিফিকেশন অ্যালগরিদম অ্যাপ্লাই করার দরকার নাই। এখানে সবগুলোতে ইয়েস হয় বা সবগুলোতে নো হয়, তাহলে কি দরকার আছে? তাহলে তো আমরা এমনিতেই দেখে বুঝতে পারি সব ইয়েস। কাজে এখানে কোনো ক্লাসিফিকেশনের মানে বিভিন্ন গ্রুপ থাকে, দ্যাট মিন্স বিভিন্ন ভ্যালু থাকে, বিভিন্ন রেকর্ডে বিভিন্ন ভ্যালু, এবং সেটা সেন্স উইথ ইনপুটস। এই যে আগের যেগুলো আছে এগুলো হচ্ছে ইনপুট, ইনপুট 4টা, এখানে কয়টা ইনপুট? এই 1 নম্বর বাদে এখানে ইনপুটস, তাহলে ইনপুটটা হচ্ছে 4টা, এক্সক্লুড এটা কিন্তু বাদ, এটা কিন্তু এক্সক্লুড মানে সিরিয়াল নাম্বার আমরা এটা বলতেছি, এটা কিন্তু বাদ, এক্সক্লুড।
স্যার আজকে তো দুটো স্যার আজকে হ্যাঁ ঠিক আছে, ওটা ঠিক আছে। আমি আর শেষ করে দিলে মনে হয় ভালো হয় স্যার। আচ্ছা, ভালো হয়, যার দরকার সে কুইট করতে পারো। আমি 4:30 পর্যন্ত টাইম আছে, আমি না নেই, আমি 2-4 মিনিট আর নেবো, আর অ্যাটেন্ডেন্স দিব, রেকর্ডটা রাখতে হবে। অ্যাটেন্ডেন্সের রেকর্ড ক্লাস রোল অনুযায়ী আমি সেটা একটু রাখবো, যেহেতু চেয়ারম্যান স্যার নিচ্ছে ওইভাবে একটু শেষের দিকে। যারা যে কজন পারো, ধরে নিব যে যারা আসো সবাই থাকবা, কিন্তু মানে অ্যাটেন্ডেন্সের জন্য না একটু নিতে হবে। আচ্ছা, আমি সংক্ষেপে শেষ করতেছি, এখানে আর 4-5-10 মিনিটের মধ্যে শেষ করতে পারছি। ইনপুটস চারটা, একটা হলো আউটলুক, তারপর হচ্ছে তোমার টেম্পারেচার, এরপর হচ্ছে হিউমিডিটি, তারপর হচ্ছে উইন্ড। এটা হলো ইনপুট। তুমি এটা যে সিস্টেমের জন্য কাজ করো, তোমাকে এই এটা তোমার এটা রাখতেই হবে যে এইভাবে ফাইনাল লেভেলে। আচ্ছা, থাকলো ফাইনাল কলামটা হচ্ছে আউটপুট। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে আমরা ওই স্টেপগুলোতে আবার যাই, তাহলে এটা গেল অ্যালগরিদমস টু তাহলে ডাটাবেস ক্রিয়েশন, এটা গেল। আর তুমি বুঝলা যে ওর আউটপুটটা একটা ডিসিশন ট্রি হবে। আচ্ছা, অ্যালগরিদমস এন্ড টুলস আমরা নেক্সট ক্লাসে হয়তো একটা ডিসিশন ট্রি আমরা ওয়েকায় তো দেখবই, আজকেও হয়তো 2 মিনিটে সংক্ষেপে দেখার চেষ্টা করব। অ্যালগরিদমস এন্ড টুলস ইউজ কি অ্যালগরিদম বা টুলস এই এক্সপেরিমেন্টের জন্য, ক্লাসিফিকেশনের জন্য ব্যবহার। তো আমরা সাধারণত একটা অ্যালগরিদম ব্যবহার করব, সবাই একই অ্যালগরিদম ব্যবহার করব এবং একটা অ্যালগরিদম ব্যবহার করব। বিভিন্ন অ্যালগরিদম ব্যবহার করে আমাদের এই ক্ষেত্রে যে যদি পেপার লেখো, রিসার্চ করো, তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা এখানে একটা অ্যালগরিদম ব্যবহার করব, যে অ্যালগরিদমটার নাম আমরা এখানে ID3 যেটা, কিন্তু আসলে এটার করসপন্ডিং যে জাভা ইমপ্লিমেন্ট সেটা হচ্ছে J48। কথা কি বুঝতে পারছো? J48 জাভায় ওয়েবকায় যেটা আছে সেটার নাম হচ্ছে J48। এটা ID3 ব্যবহার করে J48 এর করে। আচ্ছা, তাহলে এটা ব্যবহার করব। এখন এখানে যেটা তোমার লিখতে হবে যে ID3 অ্যালগরিদমটা কিংবা ক্লাসিফিকেশনের মেইন অ্যালগরিদম কি, প্রত্যেক উৎপত্তি সংক্ষেপে একটু লিখতে হবে। লিখে কি কি অ্যালগরিদম আছে আমরা থিওরিতে সেটা কোর্স পড়ি, আমরা এখন পড়তে পারি না, কিন্তু আমরা ল্যাবে যেটা ডিসকাস করি এর থেকে আমরা কিছুটা বুঝবো, যতটা বুঝি ততটা দিয়েই। এজন্য আমরা 2টা ল্যাব নিচ্ছি একটা এক্সপেরিমেন্টের জন্য, 2টা ল্যাব। এটা আমার মনে হয় মোডালে না, তোমাদের বোঝার জন্য আমার মনে হচ্ছে, আর না হলেও তারপরেও কিছু করার নাই, আমরা যতটা পারি কি করব। আচ্ছা, তাহলে ID3 এটা অ্যালগরিদমের নাম, এবং এই অ্যালগরিদমটাকে এটা একটা ডিসিশন ট্রি তৈরি করে ওই তোমার ডাটাবেজের উপর রান করে, ডাটাবেজের উপর অ্যাপ্লাই করে একটা ডিসিশন ট্রি তৈরি করে। তোমরা বই, ডাটা মাইনিং এর বই অথবা ইন্টারনেট থেকে দেখে ID3 অ্যালগরিদম বা J48 অ্যালগরিদম, ক্লাসিফিকেশন অ্যালগরিদম এগুলো সম্পর্কে সংক্ষেপে কি করবে, রিপোর্ট তৈরি করবা। এবং এই জন্য আমি নিচে রেফারেন্স লিখছি, নিচে আমি কিন্তু এই জন্য রেফারেন্স দিচ্ছি। এখন সেটা অ্যাপ্লাই করবা, এটা কিন্তু এখানে শুধু বর্ণনা লিখতে হবে, এখানে কিন্তু আউটপুট না। এটা যে বলা এবং টুলস কি সেটা লিখবা ওয়েকা। টুলস হচ্ছে ওয়েকা ব্যবহার করব আমরা এখানে এই এক্সপেরিমেন্টের ওয়েকা ব্যবহার করব। আচ্ছা, পরের স্টেপে বলা আছে এক্সপেক্টেড আউটপুট এন্ড রিপ্রেজেন্টেশন। এক্সপেক্টেড আউটপুট তুমি কি এক্সপেক্ট করতেছো, এখানে একটা ডিসিশন ট্রি এক্সপেক্ট করতেছো এবং সেই ট্রিটা এখানে আঁকবা। ডিসিশন ট্রি ইফ দেন রুলস হতে পারে, ওগুলো আমরা শুধুমাত্র একটা কথাই লিখব, বিএনডি টেকনিক হতে পারে, কিন্তু আমরা ডিসিশন ট্রি। আচ্ছা, আমরা এখানে বললাম ডিসিশন ট্রি, আমরা এটা করতে পারতেছি না, আজকে ডিটেইলসে যেতে পারতেছি ডিসিশন ট্রি। তারপরে আমরা এক্সপেরিমেন্ট স্টেপস, এখানে তোমাকে যতটা সম্ভব আমি যে স্টেপগুলো লিখছি এইটাই কিন্তু তুমি অনেকটাই, এটাও কিন্তু এক্সপেরিমেন্ট স্টেপস, কিন্তু এটা একদম পার্টিকুলার টুলস স্টেপ, বুঝছো? মানে টুলস স্টেপস মানে টুলের যে স্টেপটা, টুল যে স্টেপটা অ্যাপ্লাই করে সেইটা তুমি এখানে লিখছো। ওয়েকা ব্যবহার করে ওয়েকা কিভাবে ক্লাসিফিকেশনটা করে, তুমি কি করলা, প্রথমে ক্লিক করলা কি, তারপরে কি করলা, তারপরে কি করলা, টুল ইউজিং টুলস, স্টেপস ইউজিং টুলস। এটা অন্যভাবে লেখা হয়েছে স্টেপস ইউজিং টুল, মানে যে টুলটা তুমি ব্যবহার করলা সেটা কি স্টেপ ফলো করে। তারপরে সেখানে 1/1 লিখলে এবং আউটপুট সহ, এটা কিন্তু আউটপুট সহ তোমাকে লিখতে হবে, স্ক্রিনশট উইথ স্ক্রিনশট তোমাকে এখানে দিতে হবে, টুলের স্ক্রিনশট যদি পারো, যারা পারো, আর না পারলে অসুবিধা নেই, স্ক্রিনশটস। এটা কিন্তু আমি আগেই বলছি, এই আমাদের ক্লাসের কাজগুলো সম্পূর্ণ মানে না একদম ম্যান্ডেটরি, এখন আমরা অ্যাপ্লাই করতে পারতেছি, রিল্যাক্স। আচ্ছা, তারপরে টুল সিস্টেম যারা পারো তারা দিন। এর অর্থ কি সে বেশি নাম্বার পাবা? আমি সেটা বলবো না যে বেশি নাম্বার পাবা, তবে
হয়তো বা কোনো এই টেকনোলজির ফ্যাসিলিটি তুমি যদি থেকে থাকো, সেটা তোমার জন্য মানে ফ্যাসিলিটেড হয়ে থাকে, তাহলে হয়তো বা তোমার নলেজের দিক থেকে তো বেশি বেনিফিটেড হতেই কোনো সন্দেহ নেই। আচ্ছা, আপনার পুরো পারফরম্যান্স অ্যানালাইসিস, এখানে যেটা বলতে হবে যে অপটিন আউটপুট এটাকে তো স্ক্রিনশটস, এখানেও স্ক্রিনশটস, এখানে স্ক্রিনশটস এবং সেটা চার্জ শেষ হয়ে যাচ্ছে স্যার। 4:30টা পর্যন্ত। আর তোমাকে বারবার আমাকে রিমাইন্ড দেওয়ার দরকার নেই, আমি তোমাকে বলছি তোমার যার দরকার সে অ্যাড্রেসে আমি আচ্ছা সে আচ্ছা যাই হোক, আমি শেষ করতেছি। স্ক্রিনশটস ইউজিং হ্যাঁ নিচ্ছি ইউজিং ওয়েকার, বুঝতে পারতেছি না তা একটু কনফিউশন যেতে হবে। আচ্ছা ওয়েকার স্ক্রিনশটস ইউজিং ওয়েকার মানে ফাইনাল আউটপুট, এবং তুমি এখানে কম্পেয়ার করবা তুমি যে আপডেট আউটপুট কি পেলা এবং ওখানে এক্সপেক্টেড তুমি ম্যানুয়ালি কি চিন্তা করছো অ্যালগরিদম, কারণ একই অ্যালগরিদম তুমি সফটওয়্যারও ব্যবহার করতেছো আর তুমি এখানে ম্যানুয়ালি এটা ব্যবহার করতে, দুইটার মধ্যে পার্থক্য সেটা এখানে ডিসকাশনে এসে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করবা যে পার্থক্য কি দুইটার মধ্যে পার্থক্য, আর রেফারেন্সেস করতে তুমি সোর্স নিলা পেলা না পেলা সেটা ঠিক আছে। তাহলে এই হলো আমাদের এটা যে ওয়েকার ব্যবহার করে আমরা কাজ করার পদ্ধতি। আমি জাস্ট ওয়েকার আজকে আসলে আমরা কাজ করতে পারবো না, আমি ওয়েকার এই যে ওয়েকার রান করলে এই স্ক্রিনশটটা এটা যেটা আসে স্ক্রিনটা, আচ্ছা ওয়েকার কি স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? ওয়েকার স্ক্রিন কি আসছে? না স্যার, স্যার আসে নাই স্যার। এইটাকে আমি কিভাবে নিব এখন আমি সেইটা চিন্তা করতেছি। আচ্ছা এটা আমি আগের যে স্ক্রিনটা আছে এটা স্যার মিনিমাইজ করে দেন, মিনিমাইজ করে দেন স্যার আগেরটা মিনিমাইজ করেন না, মিনিমাইজ করেন না। করলাম, এটা জুম ও মিনিমাইজ করে দেই। স্যার সেটা মিনিমাইজ করে দেন, মিনিমাইজ করে দেন। স্যার এটাকে মিনিমাইজ করে আমি এখন মনে হয় শেয়ার আবার নতুন করে শেয়ার দিই, নতুন করে ওয়েকারটা নিয়ে এসে শেয়ার দিতে হবে। এই পাইছি স্যার, এখন দেখা যাচ্ছে তো না? হুম ওয়েকারটা আসছে। হ্যাঁ ঠিক আছে স্যার চলছে। স্যার এখন দেখা যাচ্ছে, এটা কিন্তু আমি ওয়েকার আনবো, ঠিক আছে? তাহলে এখানে ওই যে ওপেন ফাইল খুব কুইক একটা করি, আর weather.dat এটা এখান থেকে নিলে হবে না, আমরা আজকে এক্সেল নিয়ে আসলাম না, আমরা পরের ক্লাসে এক্সেল নিয়ে কাজ করব। আমরা এখান থেকে ইসে মানে ওয়েকার যে ডাটাবেস আছে ওখান থেকে আমরা একটা করি, ওয়েকার ডাটাবেস থেকে আমরা একটা এক্সপেরিমেন্ট সংক্ষেপে 2 মিনিটে শেষ করে ফেলি। এই প্রোগ্রাম ফাইলসের ভিতরে আমার কম্পিউটার নারী নক্ষত্র তোমরা দেখে ফেলতেছো ডাটা, এখানে কিছু এআরএফএম ফাইল আছে, এগুলো কিন্তু এক্সেল ওপেন করা যায়, সমস্যা নেই। হ্যাঁ এটা কিন্তু আমি তো হাই রিস্কে আছি, আমার কম্পিউটার সব হ্যাকিং হয়ে যায় তো বেশি কারণ আমার কম্পিউটার যাই হোক হবে না আশা করি। কিন্তু এই যে জুম বা অন্যান্য বাইরের ইন্টারনেটে তো গ্লোবাল অ্যাক্সেস, আসলে আলাদা ল্যাপটপ থাকলে ভালো হতো। স্যার বিভাগ থেকে যে একটা ল্যাপটপ দেওয়ার কথা ছিল স্যার, সেটা তো দিত, যাতে একটা রিস্ক ফ্রি ক্লাস নিতে পারতাম। আমার পার্সোনাল ল্যাপটপ। আচ্ছা যাই হোক শুনতেছিলাম। আচ্ছা এখানে তাহলে আমরা এখান থেকে একটা দেখি এই ওয়েদার, আমি কিন্তু ওয়েদারের এই যে এআরএফএম ফাইল এটা নিয়ে আমরা করতেছিলাম, যে কাজ করতেছিলাম, ঠিক না? এটা ওয়েদারের আমি কিন্তু সোর্স ওখানে টাইপ করছি, কিন্তু এটা অন্য সোর্স থেকে, কিন্তু এটা কিন্তু আসলে এআরএফএম এটা তৈরি করা আছে ওয়েকার সাথে। কাজে আমরা এই ওয়েদারটাই নিলাম, কিন্তু আমার ওইটা থেকে তৈরি করা নাই। ওইটা থেকে তৈরি করতে হলে আমাকে ওইটাকে সিএসভি সেভ করতে হবে, তারপর সেটা ওয়েকার ওপেন করে সেটাকে এআরএফএম বানাতে হবে। মুক্তা, এটা এখানে বানায়া দিছে তারা। 2টার সময় শুরু হই, মাঝখানে খালি 15 মিনিট গ্যাপ দিয়ে চলতেছে। আউটলুক থেকে শুরু কিন্তু সিরিয়াল নাম্বার কিন্তু বাম পাশে তারা অটোমেটিক দিছে, কিন্তু এটা কিন্তু আসলে ডাটাবেসের সিরিয়াল নাম্বার না। কাজেই আমাদের এটা সিরিয়াল নাম্বারটা আমরা যদি ওখান থেকে তাহলে এখান থেকে ডিলিট করে দিতে, আমরা যদি ম্যানুয়ালি, ওটা আমরা পরের ক্লাসে আমরা দেখবো। এখানে যেটা তাদের রেডিমেড তৈরি করা সেটা থেকে আমরা করি। এখানে এআরএফএফ আছে, কাজে আমরা এখানে ক্লাসিফাই যাই, ক্লাসিফাই এখানে চুজ অ্যালগরিদমে আমরা যাই। এটা যেহেতু ডিসিশন ট্রি অ্যালগরিদম J48, এটা আমরা ট্রিতে গেলাম। এই J48 এখানে দেখো আরো অনেক অ্যালগরিদম আছে, র্যান্ডম ফরেস্ট আছে, র্যান্ডম ট্রি আছে, লিভ ট্রি আছে, ডিসিশন স্টাম্প আছে, কিন্তু আমরা এখানে J48 টা আমাদের কাছে ওয়েল নোন, কাজে এটা আমরা ব্যবহার করব। এটা ক্রস ফল্ট ভ্যালিডেশন, এখানে একটা আছে টার্ম, এটা একটু বুঝতে আমাদের সময় লাগবে, আমরা পরে যাই। এটা আমরা 4 5 যতগুলো রেকর্ড আছে তার একটা সাব
কম্পোনেন্ট ব্যবহার করা যেতে পারে। 10টা থাকলে তার চেয়ে নিচে, তবে যতটা আছে ততটাও ব্যবহার করা যায়। 10টা রেকর্ড থাকলে 14টা থাকলে 14ও ব্যবহার করা যায়, কিন্তু মাঝে মাঝে এটা এরর দেয়। কারণ আমরা জানি যে 10টা রেকর্ড থাকলে 10টা ক্লাস হতেই পারে, পার্টিশন কতগুলো করা যাবে এরকম একটা আছে আর কি এখানে সম্পর্ক। তারপর এটা আমরা ডিটেলস এর উপরে দেখবো। এরপর আমরা স্টার্ট করি, 4 বা 5 বা কিছু অ্যাপ্লাই করতে পারো। স্টার্ট, এই যে স্টার্ট ক্লিক করলাম, যে ফোনে এইটা সে ক্লাসিফাই করে ফেললাম। এই ক্লাসিফিকেশনের যে আউটপুট এখানে সে ওইটা তৈরি করছে, এই যে এখানে সেটা থিওরিটিক্যালি মানে টেক্সটে এখানে বিভিন্ন প্যারামিটার, এগুলোর জন্য ফর্মুলা আছে, এই যে যেমন টিপি রেট, এফপি রেট, রিশন, রিকম ইত্যাদি আছে। আর কয়টা ইনস্ট্যান্স ছিল, 14টা রেকর্ড ছিল দেখানো হচ্ছে এখানে। কিন্তু দেখো যে নাম্বার অফ ইনস্ট্যান্সেস 40 এটা দেখানো আছে এখানে। এইটা এই 40, এই যে কয়টা কারেক্টলি ইনস্ট্যান্স ক্লাসিফাইড হচ্ছে 6টা, আর ইনকারেক্টলি হচ্ছে 8টা। এখন এইগুলো কি, এর পার্সেন্টেজ কত, মিন, স্কয়ার রুট, কাম্পা ইত্যাদি বিভিন্ন রকমের, এগুলো অনেক জটিল, আমরা ক্লাসে সব ব্যবহার করতে পারবো না। এগুলো রিসার্চ, এগুলো অনেক বেশি রিসার্চ লেভেলের। আমরা যতটা সহজে পারি, যতটা পারি সেই লেভেলে আমরা। আরেকটা জিনিস আছে তোমরা দেখবে এখানে, ওইটার সাথে ম্যানুয়াল একটা থাকে, যেটা আমার এই ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু ওইটা ম্যানুয়ালটাকে আমি ওপেন করছি, যে ওইটা ইনস্টল করলে একটা ম্যানুয়াল ফাইল, পিডিএফ ফাইল তৈরি হয়। ওই ফাইলটা রিড করলে 17 পৃষ্ঠা বা 18 পৃষ্ঠা কনফিউশন ম্যাট্রিক্স এর বর্ণনা দেওয়া আছে। এই যে একটু করলে তোমরা ওই প্যারামিটার গুলো বলে, এটাই আমাদের আসলে দরকার এখানে বোঝার জন্য। এটা রিসার্চ লেভেলের কাজেই তোমরা সেটা একটু করে দেখবা। আমি কোথায় এটা তাহলে এখানে দেখা যাচ্ছে তো না এটা? আচ্ছা, তাহলে সেই প্যারামিটার গুলোর ক্যালকুলেশন করে সে আউটপুট দিছে। আমরা আসলে তোমরা সবগুলো এটা পারবে না, ওই কাজ এটা জেনারেট করবে সেটাই সম্ভব। কেউ যদি একদম ফর্মুলা দিয়ে দিতে চায় তাহলে আমি তাকে 10 এ 10 দিব, এটাই হলো আসল কথা। কনফিউশন ম্যাট্রিক্স, কিন্তু সেই জন্য তুমি এত মাথা নষ্ট করো না, কারণ তোমাদের আরো ল্যাব আছে, আরো থিওরি ক্লাস আছে। কাজে একটা করতেই, একটা রিসার্চ পেপার করতে অনেক খাটনি, অনেক অ্যালগরিদম আছে। কাজে আমরা অত পারবো না, তোমরাও পারবে না। কাজেই মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি আমি, যে যাতে করে তোমার কাছে ভেগ না হয় এক্সপেরিমেন্ট, কিছুটা মানে আলোতে থাকবে। এই জন্য একটা কনফিউশন ম্যাট্রিক্স দেয়া আছে, এ বি দুইটা অবজেক্ট হলে যে ক্লাসিফিকেশন এ ক্লাস্টার কয়টা, বিতে ভুল ইররেন্সলি ক্লাসিফাইড হয়েছে, আবার বি এর কয়টা ক্লাস, এখানে ডায়াগোনাল যেটা 4 যোগ 2 এটা হলো কারেক্টলি ক্লাসিফাইড হয়েছে, আর 5 যোগ 3 এটা হলো ইনকারেক্টলি ক্লাসিফাইড। তো যাই হোক, আমরা এবার একটু দেখি যে আমরা আসলে সে যে আউটপুটটা তৈরি করলো, ট্রি, এই যে ভিজুয়ালাইজ ট্রি, রাইট ক্লিক করে ওই যে লিংকটার উপর, ওই বাটনটার উপর আমরা দেই, তাহলে সেই ট্রিটা দেখাবে। ট্রিটা দেখাবে, একটু সময় লাগবে কারণ এটাকে আনতে। এই যে তোমরা ট্রিটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখুন। জি স্যার, ডিশনটি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। দেখতেছি স্যার। এটা কি শেয়ার দেওয়া লাগবে না তো? আবার দেখা যাচ্ছে তো না? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এখানে কয়টা নোড আছে বলো তো? টোটাল নোড কয়টা? 8টা। মানে স্যার উপরে ঠিক আছে 4টা, নিচে লিফট স্যার 8টা। মানে লিফট 4টা, উপরে নোট 4টা। হ্যাঁ, উপরে 4টা, নিচে 4টা লিফট। তাহলে দেখতে পাচ্ছ ডিশনটি, এটা মানে দেখতে গেলে দেখা যাচ্ছে ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ তো? তাহলে এখানে সবাই দেখতে পাচ্ছ তো? আরো 2-4 জন বলো। এডিশন ট্রি। আচ্ছা, তাহলে এডিশন ট্রি এখানে দেখো যে 3টা ব্রাঞ্চ বের হয়েছে, একটা হলো সানি, একটা হলো ওভারকাস্ট, একটা হলো রেইনি। এখান থেকে তোমার আরো ওর ভ্যালু গুলো আসতেছে, যে তোমার হিউমিডিটি, তারপর আসতেছে ইয়েস, আর ওভারকাস্টের যেহেতু সবগুলো একই ক্লাসের অন্তর্ভুক্ত, কোনো ক্লাসিফিকেশন নাই, সরাসরি 4টাকে সে ইয়েস বলে দিচ্ছে যে হ্যাঁ খেলা হবে। ওভারকাস্টে কোনো সমস্যা নেই, খেলা হয়। তারপরে হচ্ছে রেইনি হলে সেখানে উইন্ডি কেমন সেটা ট্রু ফলস এর উপর ডিপেন্ড করে ভাগ হইছে, খেলা হবে কি হবে না। আবার যদি থাকে হিউমিডিটি, সেটার উপর ভিত্তি করে আবার হাই আর নরমাল, তার উপর ভিত্তি করে খেলা হবে কি হবে না। দেখা যাচ্ছে যে হিউমিডিটিতে হাই মানে 3টা নো আর 2টা ইয়েস, 2 দিন খেলা হবে। আর ওভারকাস্টে তোমার দেখা যাচ্ছে 4 দিনই খেলা। যাই হোক, রেইনি থাকলে, উইন্ডি যদি হয় তাহলে, যদি উইন্ডি হয় তাহলে 2 দিন নো, আর ফলস হলে উইন্ডি না তাহলে 3 দিন ইয়েস, 3 দিন খেলা হবে। তো টোটাল ইনস্ট্যান্স লিভ লেভেলে আমরা দেখতে পাচ্ছি 3 আর 3 5 আর 2 7 আর 3 10 আর ওই 4 14টা হয়েছে না? 14টা ক্লাসিফিকেশন লেভেলে পাওয়া যাচ্ছে, লিভ লেভেলে পাওয়া যাচ্ছে রেকর্ড। কিন্তু এখানে যে কথাটা বলা আছে যে কয়টা কারেক্টলি ক্লাসিফাইড হলো, কয়টা ইনকারেক্টলি, সেটা আমরা পরে ক্লাস করব, ঠিক আছে? আর এটা তোমরা একটু ছুটে দেখো। আর আরেকটা হলো যে আমরা এখন ফাইনালি তাহলে এই লেভেলে চলে আসলাম এক্সেলের শীটে। এক্সেলের শীটে আমরা আবার ব্যাক করলাম। আমরা এই শীটটা আবার দিতে হবে
আসলে এখানে সংক্ষিপ্ত হবে। আপনি আউটপুট ওই যে ডিভিশন ট্রিটা এখানে যে টেক্সটে যেটা লেখা ছিল ওটা স্ক্রিনশট দিতে পারফরমেন্স অ্যানালাইসিস এখানে এক্সপেক্টেডের সাথে তোমার কতটা গরমিল হয়েছে, এখানে আসলে গরমিল কেমন একটা এই যে ওখানে কারিকুলাম ইনকারিকুলাম এই কথাগুলো দেখতে হবে, গ্রুপটা কারেক্ট হয়েছে কিনা, কেন হয় না, এগুলো ডিসকাশন করতে হবে যে কোডকে ব্যবহার করে। তারপর ডিসকাশন এখানে তুমি ফাইনালি ওই কথাগুলি আবার আসলে বল। যে কথা বললে সেটা একটা পেপারের মতো হয় হ্যাঁ স্যার তো এখনো দেখাইতেছে, স্যার তো এখনো ক্লাস নিতেছে। তো মেশিন লার্নিং এ করছিস না, ওইটাই তো। ছিল এতক্ষণ। জি স্যার ছিল। স্যার আসছে স্যার। Yes sir. স্যার ক্লাস রোল 8 উপস্থিত আছে। স্যার ছিল স্যার। একদিন ছিল।
স্যার 26 আসি স্যার 29 এর হেডফোন নষ্ট স্যার ওটা দিয়ে দেন জি স্যার আসি স্যার ছেলে হয়ে বিয়ে ভিডিও আর ওই ভিডিওতে এসে ভিডিও ছেলে হয়ে বিয়ে করতে Yes, sir. Yes, sir. আরেকটা স্যার ছিল স্যার 36 আছে স্যার আমার নাম কইছে জি স্যার আমি 36 নাফিস স্যার আমি কিন্তু জানি না স্যার স্যার তো কোনো মিস্টেক হয়েছে 36 জি স্যার নাফিস NAFIS সাদি জি স্যার SADIK স্যার 37 এর নিচে লিখছে জি স্যার আছে স্যার স্যার আমার 25 টা মিস হয়ে গেছিল স্যার জাস্ট ভিউ করতে পারি স্যার এডিট ক্ষমতা কম স্যার আর ওরা হ্যাকার করতে Yes sir, yes sir. Audio problem. जी सर जी सर सर चैट प्रेजेंट दिस सर ऊपर चैट আছে जी सर चैट दिस Sir, modified sir. Sir, 42 sir আছে sir. আচ্ছা আমি কানেকশন স্যার চ্যাট বলে পাবো हाईवे तो सर ওইখানে আছে জি স্যার ছিল একবার রেসপন্স করতে পারি না
সব সিলেবাসের নাম লেখা। Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. এই বলো কেউ থাকলে বলবা। পাঁচ আছে অনেকটা বেশি নাকি কত? আরে কথা বলতে স্যার প্লিজ তোমার সাথে বললে তো হবে না। Yes, sir. আমি রিল্যাক্স স্যার ওনার বাসায় কারেন্ট নাই এর জন্য জয়েন করতে পারে নাই। সাথে ক্লাস যাই হোক এখন দেখো কত জন এখানে Sir, 2389 আছে 2389. আচ্ছা আমি এখন দেখি জি স্যার তিনটা রাউট করা যায়। ওকে থ্যাংক ইউ সবাইকে নাকি আমাদের টাইম শেষ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। অনেক থ্যাংক ইউ স্যার, আপনি এতক্ষণ থাকলেন স্যার। থ্যাংক ইউ স্যার সবাই। হ্যালো স্যার, স্যার আমার একটু ওই দরকার ছিল, সেটা হচ্ছে যে আমার মেইলটা ভুল আছে, একটু কারেক্ট করে দিতে। আপনার এখানে মেইলে ভুল আছে, স্পেলিং মিস্টেক আছে। স্যার 9 রোল এখানে আপনি দেখেন যে @ এর আগে আপনার কার্ডের এ মিসিং। তুমি আমাকে আমার নাম বলছো না? জি। আমি ইউজার এডিটেড ডক্স পাঠাইছিলাম তাহলে কোনো প্রবলেম আমার ওই নাম্বারটা মেসেজ করে দিলাম। আচ্ছা ঠিক আছে। কারণ আমি তো থ্যাংক ইউ সবাইকে। বৃহস্পতিবার ক্লাস আছে কিন্তু 10:30টায় বৃহস্পতিবার ক্লাস। ঠিক আছে জি স্যার। স্যার